আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আরেকটা ওয়ান শট কেমিস্ট্রি ওয়ান শট সিকিউতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। মেইনলি এই চ্যাপ্টারটা আমরা পরিবেশ রসায়ন নিয়ে কথা বলবো। পরিবেশ রসায়নের আমাদের মোটামুটি তোমাদের হলো যে 4 ধরনের বা 4টা টপিক থেকে অল টাইম প্রশ্ন হয়। ওই 4টা টপিক নিয়ে মেইনলি আমরা আলোচনা করব, কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আমি মোটামুটি চেষ্টা করবো যে ওই 4টা টপিকের ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার এবং তোমাকে দেখাবো যে 2 টাইপের সিকিউ হয় এখান থেকে, কীভাবে হয়, কি হয়, এবং তারপরে আমরা প্রায় 7-8টা সিকিউ সলভ করব, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। চলো আমরা তাহলে এক এক করে শুরু করে দিই আমাদের জার্নিটা, ঠিক আছে? তো আমাদের প্রথম এখানের মধ্যে প্রথমে এটা চলে আসছে। ওকে, দেখো আমাদের প্রথমত আমরা একটু এইটা দেখি আগে। এখানের মধ্যে কি কি জিনিস দেখো, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আমি প্রথমে কি বলছিলাম যে এখান থেকে কয় ধরনের, এখান থেকে মোটামুটি 4টা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়। তো এই চ্যাপ্টারটা থেকে তোমাকে 2টা সিকিউ আসবে, তার মানে তুমি এই চ্যাপ্টার থেকে 20 মার্ক কমন পাচ্ছ। যদি এই চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়ো, জাস্ট 2-1টা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলোর বাইরে আর সবগুলো হলো ফুল মার্ক পাওয়ার মতো। তুমি ব্যাখ্যাগুলোতেও ভালো মার্ক পেতে পারবা যদি তুমি একটু ভালো মতো ভাইয়ের কথাগুলো শুনো আজকে, ঠিক আছে? তো এইখানের মধ্যে পরিবেশ রসায়ন থেকে দেখো গ্যাসের সূত্রসমূহ খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এই গ্যাসের সূত্রসমূহ থেকে তোমাকে একটু ভালো মতো আয়ত্তে আনা লাগবে, কারণ গ্যাসের সূত্রসমূহ থেকে তোমার কি আসে বলো তো, পরীক্ষায় প্রশ্ন হবে। এরপরে দেখো ভাইয়া মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। এটাও আমাদের খুব ভালো মতো কি করতে হবে, আয়ত্তে আনা লাগবে। তার মানে কি গ্যাসের সূত্রসমূহ আর একটা কি মিশ্রণের মোট চাপ, এই 2টা টপিক খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে হলো যে আমাদের গ্যাসের ব্যাপন হার, গ্যাসের ব্যাপন হারটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ কি গ্যাসের ব্যাপন হারটা আমাদেরকে কি করতে হয় বলতো ভাইয়া, ম্যাক্সিমাম টাইমে গয়ের জন্য। এখন এখানে আসলে এগুলো কিসের জন্য পরীক্ষা আসে ভাইয়া, গ্যাসের সূত্রসমূহ গতে আসে, গ্যাসের মিশ্রণের মোট চাপ গতে আসে, ব্যাপন হার কিসে আসে, ঘতে আসে। এইগুলা হলো সব কি গয়ের প্রশ্ন। গ্যাসের কণার গতিশক্তি কিসে আসে, গতে আসে। এই যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন, বিচ্যুতি কখন ঘটে, কেন ঘটে, এইটা টপিকটা থেকে তোমার ঘতে আসবে। আর মাঝে মাঝে অম্ল ক্ষারক থেকে ঘতে আসে, এই অম্ল ক্ষারকের পাশাপাশি অ্যাসিড বৃষ্টি কিছু জিনিস আসে। তো মেইনলি ঘতে এই 2টা ব্যাখ্যামূলক জিনিস আসে। তবে তোমার যে সবসময় যে এই যে তোমার হলো যে কি জানি তোমার হলো যে গতে যেগুলো সবসময় আসবে এমন না ব্যাপারটা। তোমার হলো যে এমনও আসে যে ব্যাপন হারটা তোমার ঘ প্রায় টাইমে আসে, মানে ঘতেও আসতে পারে। তারপর হলো যে মিশ্রণের মোট চাপ, এটাও ঘতে আসতে পারে। তার মানে কি দেখো, কোন কোন প্রশ্ন এখান থেকে এই যে 1 2 3 4 এখান থেকে কোন কোন প্রশ্ন তোমার ঘতে আসবে। আর এইখান থেকে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যেহেতু 6টা টপিক, তুমি বুঝতেই পারতেছ তোমার গতে 2টা টপিক আর ঘতে 2টা টপিক, মানে 2টা সিকিউ থেকে 4টা টপিক আসা লাগবে। তার মানে এখান থেকে ধরো গ্যাসের সূত্রসমূহ থেকে ঘ আসলো আর ব্যাপন হার থেকে ঘ আসলো, আবার দেখবা গ্যাসের কণার গতিশক্তি থেকে ঘ আসলো, মানে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এখান থেকে ঘ আসলো। মানে তুমি দেখবা যে আলটিমেটলি এই 6টা টপিকের মধ্যেই তোমার ঘুরে ফিরে 2টা সিকিউর ঘ আসতেছে। তার মানে তুমি যদি এই 6টা টপিক, মানে মেইনলি 4টা টপিক, মেইনলি কোন 4টা টপিক দেখো, গ্যাসের সূত্রসমূহ, মিশ্রণের মোট চাপ, ব্যাপন হার, এবং আরেকটা কি বলতো ভাইয়া, বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই হলো 4টা টপিক ম্যাক্সিমাম টাইমে আসে, এটাও আসে এইটাও আসে। তার জন্য আমরা এক্সট্রা করে আরো 2টা টপিক, মোট 6টা টপিক পড়লে আমার আর এই চ্যাপ্টারে কিচ্ছু বাকি থাকতেছে না। তো আমি ইনশাল্লাহ আজকের ক্লাসটার মধ্যে আমি 1 2 3 4 এই 4টা টপিক আমি তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করাবো। 1 2 3 4, এই যে 1 2 3 4 এই 4টা টপিক। আর বাকি এই যে ব্যাখ্যামূলক টপিক যেই 2টা আছে ইনশাল্লাহ এগুলো আমরা পার্ট 2 তে আমরা দেখাবো। তো ইনশাল্লাহ পার্ট 1টা তুমি যদি ভালো মতো করো, তুমি মোটামুটি এখান থেকে মোটামুটি 1.5টা সিকিউর অ্যান্সার করতে পারবা। আর এখান থেকে তোমাকে একটা ঘ আসবে। তো তোমরা যদি এই একটা ঘ আসবে এবং পাশাপাশি তো বুঝতেই পারতেছো, যখন সিকিউ করাবো তখন ভালো মতো বুঝে যাবা যে আরেকটা সিকিউ কি টাইপের হবে। তার মানে কি জাস্ট এই টপিকগুলো পড়ে তুমি 2টা সিকিউ ইনশাল্লাহ নিশ্চিন্তে কমন পাচ্ছ। তবে আজকের ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে 2টা পার্ট থাকবে, ওই 2টা পার্ট থেকেও 10 মার্ক কিন্তু তোমাকে কিন্তু ঘুরে ফিরে যখন আমি সিকিউ করাবো 10 মার্ক চলে আসবে। তার মানে বুঝতে পারতেছো 2টা ক্লাসে খুব খুব গুরুত্বপূর্ণ থাকবে, পার্ট 1 আর পার্ট 2। তো পার্ট 1 এর মধ্যে সর্বপ্রথম যেটা শিখছিলাম গ্যাসের সূত্রসমূহ, আমি এই গ্যাসের সূত্রসমূহ নিয়ে তোমাদেরকে, তোমরা হয়তো আমার ফিজিক্সের আদর্শ গ্যাস চ্যাপ্টারটার নাম শুনছিলা, তাই না? আদর্শ গ্যাসের মধ্যে আমি একটা পার্ট পড়িয়েছিলাম। ওই একটা পার্টের মধ্যে আমি মোটামুটি তোমাদেরকে অনেকগুলা জিনিস ক্লিয়ার করছিলাম, কিন্তু ওইখানে আরেকটা পার্ট ছিল কি, তোমার হলো যে এই যে গ্যাসের সূত্রসমূহ বিভিন্ন জিনিসগুলা, তো ওই পার্টটুকু কি করি নাই, আমার শেষ করানো হয়নি তোমাদেরকে, যারা তোমরা আমার ফ্রি ক্লাসগুলো করতেছিলে। তো ওই পার্টটুকু কিন্তু এখানে যদি এই পার্টটুকু পড়ো তাহলে কিছুটা হলো তোমরা মিল বন্ধন পাবা এবং কিছুটা হলো ক্লিয়ার হবা, ঠিক আছে, যতটুকু সম্ভব হয়, ঠিক আছে। তারপরে আমরা ধাপে ধাপে বাকিগুলোতে যাব।
চলো আমরা চলে যাই গ্যাসের সূত্রসমূহতে। গ্যাসের সূত্রসমূহতে গেলে সবার আগে আসবে বয়েলের সূত্র। সবার আগে আসবে কার সূত্র? বয়েলের সূত্র। আচ্ছা, বয়েল কি বলছিল বলো তো ভাইয়া? বয়েলের সূত্র থেকে আমরা জানি যে তোমার হলো যে চাপ কার ব্যস্তানুপাতিক বলো তো ভাইয়া? চাপ হলো আমাদের আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে বয়েলের সূত্র অনুযায়ী আমরা পাই পি সমানুপাতিক 1/v। এটা কে বলছে? এটা বয়েল সাহেব বলছে, ঠিক আছে? যদি এটা বলে থাকে তাহলে বয়েল সাহেব আরেকটা কথা অবশ্যই বলছে, সেখানের মধ্যে কি থাকবে? টি থাকবে। সরি দেখো, সেখানের মধ্যে কি থাকবে? টি থাকবে। সে কি বলছে? টি থাকবে কনস্ট্যান্ট। টি থাকবে কনস্ট্যান্ট। যদি টি কনস্ট্যান্ট থাকে বা টি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি পি সমানুপাতিক 1/v। তো এখানে যদি পি সমানুপাতিক 1/v বলো তাহলে আমরা পিবি সমান সমান কি বলতে পারি? কে বলতে পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 এবং আমরা ডট 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 দিয়ে Pn Vn করতে পারি, তাই কিনা? এটাই হলো আমার কার? বয়েল সাহেবের আমাদের সূত্র। তার মানে বয়েল সাহেবের ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে যদি ধরো কোনো একটা গ্যাসের কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর একটা গ্যাসের চাপ বের করতে বলতেছে, আয়তন দেওয়া আছে, তাহলে পারবা না? আশা করি পারবো আমরা, ঠিক আছে? যেই কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে P1 V1 ইকুয়াল টু P2 V2, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা আশা করি এই টপিকটা করতে পারবো। এটা আমাকে আরেকটা জায়গায় হেল্প করবে। সেটা কোথায় হেল্প করবে? দেখো, আমাদের এখানে মিশ্রণে মোট চাপের ক্ষেত্রে গিয়েও এটা হেল্প করবে। কিভাবে হেল্প করবে তখন আমরা আলোচনা করব, ঠিক আছে? মিশ্রণে মোট চাপের সাথে কিন্তু আমি আবার আরেকটা টপিককে কানেক্ট করে দিব, সেটা হলো যে কি আমাদের ডাল্টনের আংশিক চাপের সূত্রটা, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে ধাপে ধাপে সবই ক্লিয়ার হবো আমরা, ঠিক আছে? এরপরের টপিকটা, এরপরের আমরা যদি সূত্রে যাই সেটা হলো কি চার্লসের সূত্র। কের? চার্লসের সূত্র। দেখো, চার্লস চার্লস সাহেব কি বলছিল বলো তো ভাইয়া? চার্লস সাহেব বলছিল যে আমাদের আয়তনের সাথে কিসের সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক। মানে সে বলছিল যে আয়তনের সাথে কার সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক, ঠিক আছে? চার্লস বলছিল কি আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। যখন চার্লস এটা বলছিল তার মানে তোমরা বুঝতেই পারতেছো এখানে কে কনস্ট্যান্ট থাকবে বলো তো ভাইয়া? পি কনস্ট্যান্ট থাকবে। কে কনস্ট্যান্ট থাকবে? পি কনস্ট্যান্ট থাকবে। যদি এইটা হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো ভাইয়া, ভি বাই টি ইকুয়াল টু কি বলতে পারি? কে বলতে পারি। তার মানে এটা যদি হয় আমরা এখান থেকে এটা বলতে পারি যে V1/T1 ইকুয়াল টু V2/T2। ওকে ওকে, তার মানে এইটা আমরা কিসের সূত্র থেকে বলতে পারি? আমরা এটা বলতে পারি যে চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র থেকে আমরা কার কার সম্পর্ক পাচ্ছি? আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক পাচ্ছি, যেখানে পি থাকবে স্থির। তাহলে আমাদের এখানের মধ্যে কোনো পাত্রে আয়তন দেওয়া থাকলো এবং ওইখানের মধ্যে যদি টেম্পারেচার দেওয়া থাকে, আরেকটা পরবর্তী আরেকটা পাত্রে যদি টেম্পারেচার দেওয়া থাকে, পরবর্তী আয়তন যদি V2 বের করতে বলে, পারবো না? অবশ্যই আমরা পারবো, ঠিক আছে? তার মানে এইটাও আমাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? চার্লসের সূত্র থেকে। তার মানে এখানে আমরা দুইটা সূত্র, খুব গুরুত্বপূর্ণ দুইটা সূত্র শিখছি, একটা হলো বয়েল আর একটা হলো চার্লস। এবার আমরা শিখবো গেলুসাকের চাপীয় সূত্রটা শিখবো, ঠিক আছে? চলো। তো গেলুসাকের চাপীয় সূত্র নাম দেখে বুঝতে পারতেছো হয়তোবা যে এখানে কোনোভাবে আমরা চাপের সাথে কানেক্ট করার চেষ্টা করব। তো আমরা সেটাই করবো ইনশাল্লাহ। তো দেখো একটু, আমরা এখন কিসের সূত্র দেখব? আমরা এখন দেখব গেলুসাকের চাপীয় সূত্র, ঠিক আছে? ওকে, গেলুসাকের চাপীয় সূত্র। ওকে, এখন গেলুসাকের চাপীয় সূত্রটা কি বলে? যেহেতু চাপ এবং কিসের সম্পর্ক হবে বলো তো ভাইয়া? চাপের সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক একটা হবে। কারণ তুমি দেখো এখানে চাপের সাথে তুমি আয়তনের সম্পর্ক পাইছো, আয়তনের সাথে তুমি তাপমাত্রার সম্পর্ক পাইছো, তাহলে এখন চাপের সাথে একটা আয়তনের সম্পর্ক দেখো, পি সমানুপাতিক টি। এখানে কি স্থির থাকবে? আয়তনটা স্থির থাকবে। যদি থাকে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, পি বাই টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কে বলতে পারি, যেখান থেকে আমরা লিখতে পারি P1/T1 ইকুয়াল টু P2/T2। এটা আমাদের অনেক বেশি হেল্প করবে কোথায় বলো তো ভাইয়া? এইটা আমাদের অনেক বেশি হেল্প করবে তোমার হলো যে সামনে কিছু কার্যক্রম বা সামনে কিছু অ্যাপ্লাই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে তিন ধরনের সূত্র নিয়ে আইডিয়া পেয়ে গেছি। একটা হলো বয়েলের সূত্র। বয়েল সাহেব কি বলছে আমাদেরকে বলছে যে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে এবং চাপের সাথে আয়তন থাকবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে পিবি ইকুয়াল টু কে, P1/V1 ইকুয়াল টু P2/V2 ইকুয়াল টু P3/V3 ইকুয়াল টু আমরা বলতে পারি P(n)/Vn। একদম সেম নিয়মে আমরা চার্লসের সূত্র থেকে পি কনস্ট্যান্ট পাই, V1/T1 ইকুয়াল টু V2/T2। এরপরে আমরা কি পাই? গেলুসাকের চাপীয় সূত্র পাই, পি সমানুপাতিক টি, P/T ইকুয়াল টু কে, P1/T1 ইকুয়াল টু P2/T2। এগুলো সবাই আমরা কম বেশি জানি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা কি? সেটা হলো যে লেখো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। যে বয়েল এবং চার্লসের আমরা কি দেখব? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র।
চার্লসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র। আচ্ছা, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা কি বলো তো ভাইয়া? বয়েলের সূত্রটা কি ছিল? বয়েল সাহেব আমাদেরকে বলছিল যে P1V1 ইকুয়াল টু P2V2, তাই কি না? P2V2 আরো সহজ বাংলা ভাষায় হলে বয়েল সাহেব আমাদেরকে বলছে P সমানুপাতিক 1/V বা V সমানুপাতিক 1/, দেখো বয়েল সাহেব আমাদেরকে কি বলছে? P সমানুপাতিক 1/V। ঠিক আছে, বয়েল সাহেব যদি এটা বলে, আচ্ছা এটা নিয়ে অনেকে একটা জিনিস হয়তোবা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া বয়েলের সূত্রটা কি P সমানুপাতিক 1/V নাকি V সমানুপাতিক 1/P, কোনটা? আসলে এটা নিয়ে একটু দোটানা থাকলেও তুমি যেহেতু বইয়ে আমাদেরকে কিসের কথা বলা আছে, V সমানুপাতিক 1/P এর কথা, আমরা এটাই ধরবো। ঠিক আছে, আবার P সমানুপাতিক 1/V লিখলে অনেক সারা কেটে দিতে পারে। ঠিক আছে, তার মানে কি আমাদের কি আসলে চাপ বাড়ালে বা কমালে আয়তনের পার্থক্য দেখা যায়, বাট আয়তনকে কম বাড়ালে চাপের পার্থক্য দেখা যায় না। তার জন্য আমরা সূত্রটাকে একটু উল্টা করে লিখবো, কারণ আমরা সবসময় P সমানুপাতিক V1/V অনেকেই লিখে ভাবি যে এটা অনেক সময় সঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় অনেক সারা কেটে দেয়। তার জন্য আমরা কি করব? V সমানুপাতিক 1/P লিখবো। V সমানুপাতিক 1/P বলতে কি বোঝাচ্ছে? চাপের আদান প্রদান করার ক্ষেত্রে আয়তন আমরা কি পাই? বিভিন্ন রকম মান পাই। তার মানে কি আয়তনটা চাপের উপর নির্ভরশীল। বুঝতে পারছো জিনিসটা? এটা মিন করে, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আর আরেকটা দেখো, আমরা চার্লসের সূত্র থেকে কি পাইছি? চার্লসের সূত্র থেকে আমরা পাইছি কি, এইখানের মধ্যে একটু আগে দেখো তো, V সমানুপাতিক T, V সমানুপাতিক T পাইছি, তাই কিনা বলো তো ভাইয়া? তো এখান থেকে দেখো আমরা কি সূত্র জানি বলো তো ভাইয়া? এখান থেকে আমরা জানি P1V1 ইকুয়াল টু P2V2, আর এখান থেকে আমরা কি জানি? V1/T1 ইকুয়াল টু V2/T2, তাই কিনা বলো তো ভাইয়া? এখন যদি আমরা এই দুইটা সূত্রকে সমন্বয় ঘটাই, তাহলে সমন্বয় সূত্র কি হবে? সমন্বয় সূত্র হবে আমাদের, দেখো সমন্বয় সূত্রটা কি হবে? সেটা হবে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। ঠিক আছে, এটা কি? এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এবার দেখো ভাইয়া, আমরা যদি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র পেয়ে যাই, তাহলে কোনো পাত্রের মধ্যে দেখো P1V1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, বলো যে P2 এর মান বের করতে, B2T2 দেওয়া থাকলে বের করতে পারবো না? অবশ্য মানগুলো বসে আমরা বের করে দিতে পারবো। এখন যেই জিনিসটা আমাদের জানতে হবে যে আদর্শ সমীকরণ। ঠিক আছে, গ্যাসের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণটা হলো যে, দেখো ভাইয়া এইখানের মধ্যে মনে রাখবা যে গ্যাসের আদর্শ সমীকরণটা হলো PB ইকুয়াল টু nRT। PB ইকুয়াল টু কি? nRT। তো দেখো PB ইকুয়াল টু যদি nRT হয়, তাহলে আমরা P এর মান জানি, V এর মান জানি, N এর মান যদি জানি, R এর মান জানি, T এর মান বের করতে বললে পারবো না, অথবা P এর মান বের করতে বললে পারবো না, এই ইকুয়েশনও আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই হলো ওভারঅল আমাদের বিভিন্ন সূত্রসমূহ। এখন এই সূত্রসমূহ দিয়ে দেখবা যে একটা সিকিউ মাঝে মাঝে আমাদের একদম ডিরেক্ট শুধু সূত্রের উপরে ডিপেন্ড করে একটা সিকিউ দিয়ে দিতে পারে। সেই সিকিউটা কেমন হতে পারে? তার মানে আমরা বয়েল, চার্লস, গেলুসাক এবং তারপরে সমন্বয় সূত্র এবং আদর্শ সমীকরণ, এই কয়েকটা সূত্র দিয়ে আমরা একটা সিকিউ সলভ করে আসি, তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে যে না, এই সাবটা থেকে যদি এরকম টাইপের কোনো সিকিউ দেয় আমরা করতে পারবো। ঠিক আছে, চলো, এটা আসছে সিলেট বোর্ড 2023 সালে, পুরাটাই হলো আমাদের এই যে সূত্রের উপরে নির্ভরশীল একটা প্রশ্ন করছে। ঠিক আছে, তো ওকে, দেখো আমাদের মধ্যে কি কি দেওয়া আছে এখানের মধ্যে। দেখো আমাদের মধ্যে দেওয়া আছে এখানের মধ্যে, প্রথমত গতে আসো, গতে আসো, গতে আসো। গয়ের জন্য আমাকে দেখো এখানের মধ্যে বলতেছে উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এক্স এর মান, এক্সটা কোথায় আছে দেখো তো? এক্সটা আমার আছে কোথায়? এই জায়গাটায়। আর এখানে কি আছে? এখানে আছে 2 অ্যাটমসফিয়ার। তার মানে কি আমার এইখানের মধ্যে দেখো একটা হলো P1, সরি, একটা হবে কি P1 আর একটা হবে কি P2, তাই কিনা বলো তো ভাইয়া? তো একটার মান দেওয়া আছে, দেখো P1 এর মান ধরলাম দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, তাহলে P2 এর মান আমাকে বের করতে বলতেছে। ওকে ফাইন। এরপর দেখো আয়তন, দেখো দেওয়া আছে, দেখো যেটাকে আমি P2 ধরছি, এই যে x, ওইটা কোনটা? এই যে দেখো আয়তন, সেটা কত আছে? তার মানে V2 এর আয়তন দেওয়া আছে তোমার হলো যে 100 সেন্টিমিটার কিউব, আর V1 এর আয়তন আছে 50 সেন্টিমিটার কিউব। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী, এটা কোন বোর্ডে আসছে দেখো তো? এটা হলো আমাদের কোন বোর্ডে? সিলেট বোর্ডে আসছে। দেখো ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করে কি, এখানের মধ্যে একটা বড় মিস্টেক যারা করে, তোমরা যে মিস্টেকটা করো সেটা কি? সেটা হলো যে তোমরা এখানে এককগুলা নিয়ে একটা বড় ঝামেলা পাকাই দাও। ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে দেখো ভাইয়া, এখানের মধ্যে যেহেতু V1 V2 একই এককে আছে এবং P1 P2, তাহলে আমি P2কে এই এককেই বের করতে পারবো। তার মানে এইখানে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু যখন তোমরা ঝামেলাটা আরেকটা জায়গায় মেইন পাকাও, সেটা কোথায় বলো তো ভাইয়া? যখন তোমরা আদর্শ
আদর্শ গ্যাসের সমীকরণ, আমরা যখন গতিশক্তি দেখব, এখানের মধ্যে আসলে আর এর উপরে বা আমাদের যে কনস্ট্যান্ট যে ধ্রুবক মান থাকে তার উপরে এককটা নির্ভর করবে বাকিগুলা। তার মানে ওই হিসাব করে আমাদের একক বসানো লাগবে। তার মানে আমাদেরকে কিন্তু এককের বিষয়ে অনেক বেশি একটু সতর্ক থাকা লাগবে। তার মানে এখান থেকে আসো P1 V1 ইকুয়াল টু আমরা বলতে পারি P2 V2। তাহলে এখান থেকে বলো ভাইয়া, এখান থেকে কিসের মান? P2 এর মান লাগবে। তাহলে P1 V1 বাই কি হবে বলো তো ভাইয়া? V2। তাহলে P1 এর মান বসাই দাও, V1 এর মান বসাই দাও, আর V2 এর মান বসাই দাও, ইকুয়াল টু আসবে 1 অ্যাটমসফিয়ার। এটাই হলো আমার গয়ে আসা প্রশ্ন। তো আশা করি এইটুকু কোশ্চেনগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া বলতেছে যে উদ্দীপকের লেখচিত্রগুলো কোন সূত্র বা নির্দেশ করে সেটা বলতেছে যে সূত্রদ্বয় তুলনা করতে। মানে উদ্দীপকের লেখচিত্র, প্রথম লেখচিত্রের মধ্যে আমরা কি কি পাইছিলাম দেখো তো, আমরা একটু সুন্দর করে করি। প্রথম লেখচিত্রের মধ্যে আমরা কি কি পাইছিলাম দেখো। প্রথম লেখচিত্রের মধ্যে আমরা পেয়েছিলাম যেটা, সেটা হলো কি, আমরা পেয়েছিলাম P1 এর মান, সেটা কত? 2 অ্যাটমসফিয়ার। আর আমরা P2 এর মান পাইছি একটু আগে 1 অ্যাটমসফিয়ার। আমরা V1 এর মান পাইছি কি বলতো ভাইয়া? V1 এর মান পাইছিলাম আমরা 50 সেন্টিমিটার কিউব, আর V2 এর মানটা পাইছি কত? আমরা 100 সেন্টিমিটার কিউব। তাই কিনা বলো তো ভাইয়া? এখন আমাদেরকে বলতেছি কি যে লেখচিত্রগুলো কোন সূত্রের সাথে তুলনা করা সম্ভব। তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো। জাস্ট এখানে যেহেতু পিবি আছে, তার মানে আমরা প্রথম এই যে প্রথমটার ক্ষেত্রে P1 V1 এটা যদি বের করি তাহলে কত আসছে? 2 ইন্টু এখানের মধ্যে আসে কত? V1 মানে 50, তার মানে এটা আসে কত? 100 সেন্টিমিটার কিউব অ্যাটমসফিয়ার, তাই কিনা? হ্যাঁ। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, P2 V2, তার মানে কি আসতেছে বলো তো ভাইয়া? এখানে আসতেছে P2 এর মান 1 আর V2 এর মান 100, তার মানে আমরা এখানে বলতে পারি 100 সেন্টিমিটার কিউব অ্যাটমসফিয়ার। তো তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি P1 V1 ইকুয়াল টু P2 V2, যদি এটা হয় তাহলে প্রথম যে লেখচিত্রটা, এটা কার সূত্রকে নির্দেশ করতেছে? এটা আমাদের বয়েলের সূত্রকে নির্দেশ করতেছে। এটা কার সূত্রকে নির্দেশ করতেছে? এটা আমাদের বয়েলের সূত্রকে নির্দেশ করতেছে, বয়েলের সূত্র। ওকে ফাইন, খুব ভালো কথা। এইবার আসো ভাইয়া পরবর্তী যেই আমাদেরকে কি দেওয়া আছে দেখো তো, পরবর্তী যে আমাদের লেখচিত্রটা দেওয়া আছে একটু ওইটাই আসি। পরবর্তী লেখচিত্রের মধ্যে যদি আসো তাহলে তুমি বলো আমাকে এইখানের মধ্যে আমরা কি করব। পরবর্তী লেখচিত্রের মধ্যে আমরা যেই কাজটা করব, যে এইখানের মধ্যে দেখো প্রথমটার ক্ষেত্রে, একদম প্রথম ইয়ার ক্ষেত্রে দেখো আমাদের তাপমাত্রা T1 এর মানটা কত দেওয়া আছে? 300। T1 এর মানটা কত দেওয়া আছে? 300। আর এখানের মধ্যে কিসের মান? P এর মান দেওয়া আছে। P এর মান কত দেওয়া আছে বলো তো ভাইয়া? P1 এর মান 125। আবার দেখো T2 এর মান কত দেওয়া আছে? 600। আর এখানে P2 এর মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া? 250। আবার দেখো এখানের মধ্যে T3 এর মান কত দেওয়া আছে দেখো তো? 900। আর P3 এর মান কত দেওয়া আছে দেখো তো? P3 এর মান দেওয়া আছে কত? তোমার হচ্ছে 375। আবার দেখো তোমার হলো যে T4 এর মান দেওয়া আছে 1200, আর P4 এর মান দেওয়া আছে 500। আচ্ছা বলো তো ভাইয়া, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে চাপ এবং তাপমাত্রার একটা সম্পর্ক আছে, সেটা কোথায় আসছিল? গেলুসেকের চাপীয় সূত্রের কথা মনে আছে? সেইখানে ছিল। সেইখানে কি ছিল? পি সমানুপাতিক টি, মানে ছিল কি P1/T1, তাই কিনা? তাহলে প্রথম ক্ষেত্রে P1/T1 এর মানটা কত আসে দেখো? 125/300। এটা করলে কত আসতেছে? একটু ক্যালকুলেটর দেখি তো। 125/300 করলে কত আসতেছে? একটা মিনিট দেখো তো। 125/300 এটা করলে আসতেছে তোমার 0.417। আবার দেখো P2/T2 এটা করলে কত আসতেছে দেখো? 250/600, মানে 0.417। আবার দেখো ভাইয়া P3/T3 এটা করলে কত আসতেছে? 375/900, এটাও আসতেছে কত? 0.417। আর P4/T4 করলেও আসতেছে কত? তুমি দেখো 0.417। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলার P1/T1 এটা সমান। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে দেখো তো ভাইয়া? আমরা এখান থেকে এইটা বলতে পারি কি, P1/T1 ইকুয়াল টু P2/T2 ইকুয়াল টু P3/T3 ইকুয়াল টু P4/T4। এটা আসলে কাকে নির্দেশ করতেছে বলো তো ভাইয়া? এটা আসলে গেলুসাকের আমাদের চাপীয় সূত্রকে নির্দেশ করতেছে। গেলুসাকের চাপীয় সূত্রকে নির্দেশ করতেছে। ওকে, আশা করি এইটুকু বুঝতে পারার কথা। তার মানে এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমাদের মোটামুটি এখান থেকে কি হয়েছে, আমাদের এখান থেকে আমাদের সূত্র রিলেটেড যেই ধরনের কোশ্চেন হতে পারে এরকম। আরেকটা প্রশ্ন হতে পারে কি,
ওই যে আমরা যে বয়েল এবং চার্লসের কি সমন্বয় সূত্র দেখছিলাম, এই সমন্বয় সূত্র থেকে মাঝে মাঝে একটা সিকিউ তোমাকে দিয়ে দিতে পারে। সেটা আমরা মেইনলি আমরা কি বলতো ভাইয়া, ওই সূত্রগুলোর অ্যাপ্লাইগুলো কোথায় দেখবো বলতো ভাইয়া? আমরা ওই যে বললাম না যে আমরা যখন কার সূত্র দেখবো বলতো ভাইয়া, আমরা যখন ডালটনের আংশিক চাপের সূত্র দেখবো তখন আমাদের কাজে লাগবে, অথবা আমরা মিশ্রণে মোট চাপ বের করতে গেলে তখন আমাদের হেল্প করবে। সেটা কোনটা হেল্প করবে বলতো ভাইয়া? সেটা অনেকগুলো জিনিসই হেল্প করবে, ঠিক আছে। তো আমি একটা কোশ্চেন খুঁজতেছি যেটা আসলে এগুলোর বাইরে অন্য কিছু আসে কিনা। তো মাঝে মাঝে তোমার কি দিয়ে দেয় যে ওই যে তোমার হলো যে পি বি, যেমন ধরো পি ভি, তারপর যে ডব্লিউ এবং টি এর মান দিয়ে বলে কি আমাদের কিসের মান বের করতে বলো তো ভাইয়া? এখান থেকে আমাদেরকে কি বের করতে বলে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কিনা। তো তোমার ওখানে মধ্যে পিবি ইকুয়াল টু এনআরটি, এই মানটা মানে তুমি জাস্ট একটা কাজ করবে, এখান থেকে যদি সবগুলো দেওয়া থাকে দেখো, তখন আমরা কি করব বলো তো ভাইয়া? পিবি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে কাজ করতে পারবো। এই টাইপের বাইরে আর কোনো এই টপিকগুলো থেকে কোনো প্রশ্ন আসে না, আমি এখন অবধি দেখি না। এই অবধি আমার প্রায় মনে হয় 45টা সিকিউ আমি চোখ বুলানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি যে এইটুকু তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আসো ভাইয়া মিশ্রণের মোট চাপে আসবো। আচ্ছা, মিশ্রণের মোট চাপে আসার আগে একটু আমাদেরকে এখানে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হলো ডালটনের আংশিক চাপের সূত্র। ডালটনের আংশিক চাপের সূত্র। আচ্ছা, ডালটন সাহেব কি বলছিল আসলে একটু শুনো। ধরো কোনো পাত্রের মধ্যে, তোমার কোনো পাত্রের মধ্যে আমার ধরো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যার আংশিক চাপ যদি পিএ হয়, আরেকটা গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ যদি পিবি হয়, তাহলে তাদের মোট কি হবে বলো তো ভাইয়া? আংশিক চাপের যোগফলটাই হবে কি মোট চাপের সমান। তার মানে ডালটন সাহেব আমাদেরকে একটা কথা বলে গেছেন যে এইখানের মধ্যে মনে রাখতে হবে। এখন তোমার কাছে মনে হবে এটা তো খুবই স্বাভাবিক কথা, আমিও জানি আপনিও জানেন, তাই না? তো ডালটন সাহেব বলার কি দরকার ছিল? শোনো, এখানের মধ্যে মিশ্রণে মোট চাপের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো যে তোমার হচ্ছে আংশিক চাপ যেই কোনো ধরো আমাদের একটা পাত্রের মধ্যে যতগুলা গ্যাস থাকে সেগুলা সবগুলা আংশিক চাপের যোগফলটাই কি হবে? মোট চাপ, ওই পাত্রের মোট চাপের সমান হবে। এখন আংশিক চাপটা আমরা কিভাবে বের করি বলো তো ভাইয়া? আমরা কিন্তু আংশিক চাপটা শিখাইছিলাম, আমি কোথায় শিখাইছিলাম বলতে পারবা? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? আংশিক চাপ মানে হলো যে মোল ভগ্নাংশ বাই মোট চাপ। মোল ভগ্নাংশটা মানে কি ছিল বলো তো ভাইয়া? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি ছিল? মোল ভগ্নাংশটা ছিল যে ওই পাত্রের কি মোল সংখ্যা যতটুকু ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, ডিভাইডেড বাই ওই গ্যাসের জন্য যেই পরিমাণ মোল সংখ্যা থাকে, গ্যাসের জন্য ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, ঠিক আছে। তার মানে মোট মোল সংখ্যা, এটা দিয়ে তুমি চাইলে কিসের মান? মোল ভগ্নাংশের মানটা বের করতে পারো। আর মোট চাপ তো পি থাকবে। তার মানে এখান থেকে তোমরা কি করতে পারো? এইভাবে আংশিক চাপ দেখো, যদি একটা পাত্রের মধ্যে বলা থাকে যে তোমার হলো যে 2 মোল আছে, তারপরে হলো যে গ্যাস এটা আছে, এবং এটা ধরো আরেকটা কি দেওয়া আছে বলো তো ভাইয়া? এখানে মোট মোল ভগ্নাংশ কত বলা আছে? ধরো আরেকটা আছে 3 মোল আছে, ঠিক আছে। আর বললাম যে এখানের মধ্যে মোট চাপের পরিমাণ হয়েছে 1 অ্যাটমসফিয়ার। কত বলছে? 1 অ্যাটমসফিয়ার। তাহলে তুমি একটু খেয়াল করবা, পি এর মান বের করে দেখবা, পিবি এর মান বের করে দেখবা, এদের যোগফলটা বের করে তুমি পাবা যে সেটা কি বলো তো ভাইয়া? 1 অ্যাটমসফিয়ারই পাবা। এদের যোগফলটা তুমি বের করে কত পাবা? 1 অ্যাটমসফিয়ারে পাবা। বিষয়টা এমন থাকবে আর কি। তো এটা আমরা কে বলছিল? এটা আসলে ডালটনের আংশিক চাপের সূত্র থেকে এটা আমরা জানতে পাই। কিন্তু এখান থেকে প্রশ্ন আসার চাইতে আমাদের বেশি পরিমাণে প্রশ্ন আসে কোনটায়? মিশ্রণের মোট চাপ। মিশ্রণের মোট চাপ বলতে গেলে আসলে কি বোঝায় চলো আমরা একটু করি, ঠিক আছে। এখন আমরা দেখব কি মিশ্রণের মোট চাপ। আচ্ছা, মিশ্রণের মোট চাপ হলো যে তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো এই একটা পাত্র আছে, এরকম 3টা পাত্র আছে। এখানে আছে কি P1 V1, তারপরে এখানে আছে কি P2, আরেকটা কি আছে V2, এখানে আছে P3, এটা আছে কি V3। এখন তোমাকে যদি বলা হয় যে এই 3টা পাত্রকে মিশ্রণ করতে, 3টা পাত্রকে মিশানোর জন্য মিশানোর পরে জিজ্ঞাসা করতেছে মোট চাপ কত হবে। কি জিজ্ঞাসা করতেছে? মোট চাপ কত হবে। প্রশ্ন এটা। প্রশ্ন কি? এই 3টা পাত্রকে কি করলা? মিশানোর পরে জিজ্ঞাসা করতেছে মিশ্রণের মোট চাপ কত হবে। তোমরাই আমাকে বলো ভাইয়া, তুমি এখান থেকে কি বলতে পারো বলো তো ভাইয়া? তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারো যে সেটা হলো কি, আমরা এখান থেকে মিশ্রণের মোট চাপ থেকে লিখতে পারি, মিশ্রণের মোট চাপ থেকে সব সময় মনে রাখবা যে
প্রত্যেকটা পাত্রের জন্য আলাদা আলাদা আমরা P1 V1 প্লাস P2 V2 এগুলা বের করব, প্লাস P3 V3 বের করব। যেহেতু মিশ্রণ করছি, মিশ্রণ করলে আমরা সবসময় কি করি, প্রত্যেকটা পাত্রের যেই পরিমাণ আমাদের কি থাকে, আয়তন থাকে, সেটাকে আমরা যোগ করে দেই। তার মানে মোট চাপ ধরলাম P, আর আয়তনটা যোগফল মানে V1 প্লাস V2 প্লাস V3। তখন আমাদের এখানে মিশ্রণে মোট চাপটা কি দাঁড়ায়, P ইকুয়াল টু দাঁড়ায় P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই কি দাঁড়ায়, V1 প্লাস V2 প্লাস V3। আশা করি বুঝতে পারছো। তার মানে এই যে সূত্রের উপর ডিপেন্ড করেই আমরা সকল ধরনের ম্যাথ ক্যালকুলেশন সলভ করতে পারবো। তার মানে মিশ্রণে মোট চাপ বলতে গেলে আমরা বুঝাচ্ছি যে তাদের প্রত্যেকের জন্য আলাদা আমরা কি P1 V1 এর মান বের করে তাদের যোগফলটাই হবে মিশ্রণে মোট চাপ ইনটু মোট আয়তনের সমান। যেহেতু মোট চাপ এবং মোট আয়তনের সমান, এটা তোমাকে কে বলছে? এটাই তো তোমাকে ডাল্টন বলে দিছে, তাই না? বলো তো ভাইয়া, ডাল্টন তো আমাদেরকে এরকম বলছে যে দেখো আংশিক চাপগুলো সমানে হলো মোট চাপের সমান। তো জাস্ট এখানে আমরা কি করছি বলতো, মিশ্রণে যেহেতু মোট চাপ বলছে সেহেতু আমরা পিভি নিয়ে এসে আমরা কি করছি, এখান থেকে পি এর মানটা বের করছি, P1 V1 প্লাস P2 প্লাস V2 প্লাস P3 V3 ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। যদি এইটুকু হয়ে থাকে তাহলে চলো এইটার উপর দেখি আমাদের কোনো সিকিউ আছে কিনা আমাদের জন্য। দেখি, এইখানে আসো, ঠিক আছে, এইখানে আসো। আমরা এখানে দেখো গ নাম্বার প্রশ্নটা, মানে 3 নাম্বার প্রশ্নটা দেখো। 3 নাম্বার প্রশ্নটা তোমাকে কি বলতেছে, যে বলতেছে যে 3 নং পাত্রে গ্যাসের মিশ্রণের মোট চাপ কত। দেখো 3 নং পাত্রে বলতেছে গ্যাসের মিশ্রণের মোট চাপ কত। এখন দেখো ভাইয়া 1 নং পাত্রে তোমার কি দেওয়া আছে বলো তো ভাইয়া, 1 নং পাত্রে তোমার কি কি দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। আর V1 এর মান দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 600 মিলিলিটার। আর P2 এর মান দেওয়া আছে কত 2.5 অ্যাটমসফিয়ার। আর V2 এর মান দেওয়া আছে কত 700 মিলিলিটার। এবার দেখো ভাইয়া, এখানের মধ্যে 3 নং পাত্রে যেটা মিশ্রণ হবে তার ভি এর মানটা দেওয়া আছে কত 3 লিটার। এখন জিজ্ঞেস করছে যে পি এর মান কত। আচ্ছা তুমি আমাকে বলো ভাইয়া, আমরা একটু আগে শিখলাম না P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া, পিভি। কিন্তু এখানের মধ্যে যেহেতু এটা লিটারে আছে, আমরা বাকিগুলোকেও কি করতে হবে বলো তো ভাইয়া, আমরা লিটারে কনভার্ট করে নিব। লিটারে কনভার্ট করে নিলে দেখো এখানের মধ্যে দেখি এইখানে 600 মিলিলিটার, এখানে দেখো আমরা জাস্ট লিটারে কনভার্ট করলে দেখো একটা একটা করে লিটারে আমরা কনভার্ট করতে থাকবো শুধু। আসো এইখানের মধ্যে দেখো 600 মিলিলিটারকে আমরা কত লিখতে পারবো 0.6 লিটার, 0.6 লিটার। আর 700 মিলিলিটারকে 0.7 লিটার। এটা যদি হয় তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া, এখান থেকে P1 এর মান 2 ইন্টু 0.6 প্লাস P2 এর মান কত আছে 2.5 ইন্টু 0.7 ইকুয়াল টু P এর মানটা কত বের করব, আর B এর মানটা হলো 3। তার মানে P এর মানটা হবে কত 2 ইন্টু 0.6 কত আসে দেখো তো, কত আসে, মোট আসে কত, পি এর মান 0.983 অ্যাটমসফিয়ার। এটা আমরা কার সূত্র থেকে পেলাম, এটা আমরা মিশ্রণে মোট চাপ কত হবে এখান থেকে পেলাম। তার মানে মিশ্রণে মোট চাপ কিভাবে বের করতে হয়, P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু পিভি। আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে 3 মার্ক কনফার্ম করে ফেলতে পারবো। বুঝতে পারছো? আশা করি এই টাইপের সিকিউ আসলে এখন আমরা পারবো। দেখি আর কোথাও আছে কিনা। এই যে দেখো এখানে আসো কি বলছে দেখো, এখানেও দেখো, এখানেও বলছে যে গতে আসো। গতে বলতেছে কি, উদ্দীপকের স্টপ ককটা দেখো দুইটা জায়গায় আছে। প্রথমটার ক্ষেত্রে P1 এর মান দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, আর B1 এর মান দেওয়া আছে 1.2 লিটার, আর P2 এর মান দেওয়া আছে কত 1.5 অ্যাটমসফিয়ার, আর তোমার V2 এর মান দেওয়া আছে কত 2 লিটার। এখন তুমি আমাকে বলো ভাইয়া, বলতেছে যে স্টোভ কক খোলা অবস্থায় যদি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের মিশ্রণে মোট চাপ কত হবে। তো গ্যাসের মিশ্রণে মোট চাপ মানে কি, আমরা জানি কি P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু কি বলতে পারবো, পিভি বলতে পারবো। তাহলে P ইকুয়াল টু বলতে পারবো P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V। এই যে P1, এই V এর মানটা কি হবে বলো তো ভাইয়া, 2 প্লাস 1.2 লিটার, এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর P1 এর মান কি হবে 2, আর V1 এর মান কি হবে 1.2, আর P2 এর মান কি হবে 1.5, আর V এর মান কি হবে 2। এই যে এইটুকু করলেই যা অ্যান্সার হবে। কত আসতেছে দেখো তো, এইটার অ্যান্সার কত আসতেছে, এই কোশ্চেনটার আমাদের অ্যান্সার আসতেছে কত, এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের আসতেছে, এই যে দেখো 1.69 অ্যাটমসফিয়ার, ঠিক আছে।
ওকে, খুব ভালো কথা। এইবার দেখো ভাইয়া, এখানের মধ্যে আমাদেরকে কিসের মান বলছে যে বলো তো ভাইয়া, 40°C তাপমাত্রায় বলছে, কিন্তু এইখানে কত ডিগ্রি সেলসিয়াস ছিল বলো তো ভাইয়া, 25°C তাপমাত্রায় ছিল। কিন্তু আমাদেরকে যেহেতু চাপটা, এই চাপটা কিসে, এই চাপটা আসলে আমরা কার জন্য কত ডিগ্রি সেলসিয়াসে বের করছি বলো তো ভাইয়া, 25°C। তাহলে আমাদেরকে এখন নিয়ে যাইতে হবে কোন সেলসিয়াসে বলো তো ভাইয়া, 40°C তাপমাত্রায় মোট চাপটা কত হবে। তার মানে দেখো ভাইয়া, এখানে তোমার এখন P1 এর মানটা কত হয়েছে, 1.69 অ্যাটমসফিয়ার, আর T1 এর মানটা কত হয়েছে, 273 এর সাথে 25 যোগ করলে 298 কেলভিন, তাই কিনা? হ্যাঁ। এবার দেখো ভাইয়া, এখানের মধ্যে P2 তোমাকে আমাদের এইটাই বের করা লাগবে যে এই চাপটা যখন 40°C চলে যায় তখন কত হয়। T2 এর মানটা কত হবে দেখো তো ভাইয়া, 273 যোগ 40, তার মানে হবে কত, এখানের মধ্যে হচ্ছে 273, 83, 93, 313 কেলভিন। ওকে, খুব ভালো কথা। যদি এইটা হয় তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো তো ভাইয়া, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো যে সেটা কি, P1/T1 ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, P2/T2। এটা কার সূত্র থেকে আমরা বলতে পারতেছি, এটা হলো গেলুসাকের চাপীয় সূত্র থেকে, গেলুসাকের চাপীয় সূত্র থেকে। বুঝতে হবে, তুমি যখন বের করছিলা তখন কিন্তু 25°C টেম্পারেচার ছিল, কিন্তু তোমাকে বলছে 40°C। তার মানে তোমাকে এখন এই যে 25°C যে চাপটা আছে সেটা 40°C কত কত চাপ সেটা আমাদেরকে বের করে দেখানো লাগবে না, সেটা তো আমার আলটিমেটলি অ্যান্সার, তাই না? 25 থেকে 40-এ কনভার্ট করা, ওইটাই বের করতেছি। তার মানে P1 এর মানটা কত আসছে দেখো, 1.69, T1 এর মানটা কত, 298, আর P2 এর মানটাই তো আমরা এখন বের করব। আর T2 এর মানটা কত আসছে তোমার হলো 313। তাহলে এটা করলে P2 এর মানটা কত আসতেছে দেখো তো, P2 এর মানটা কত আসতেছে, P2 এর মানটা আসতেছে তোমার হচ্ছে 1.78 অ্যাটমসফিয়ার। এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের কি, গ্যাসের মোট চাপের যে বিষয়টা সেইটা থাকে। তার মানে আমরা এখান থেকে অলরেডি দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রথমটা ছিল গ্যাসের সূত্রসমূহের, দ্বিতীয়টা হয়েছে মিশ্রণের মোট চাপের। এবার আমরা যাব ব্যাপন হারে। ব্যাপন হারটা আরো মজার, আমরা করতে বেশি কঠিন লাগবে না, ঠিক আছে? তো আমরা ধাপে ধাপে একটা একটা করে শেষ করতেছি, যেহেতু আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা দেখি ব্যাপন হারটা শুরু করে দিই। আচ্ছা, ব্যাপন হারটা কি, যে মানে ব্যাপিত হওয়ার হার, মানে কত দ্রুত ব্যাপিত হবে, অল্প সময়ের মধ্যে কত দ্রুত ব্যাপিত হবে। তার মানে ব্যাপনের হারটা আমরা বোঝাতে চাচ্ছি যে অল্প সময়, যেমন ধরো এই যে স্প্রেটা আছে, এটাকে আমরা কি করলাম, স্প্রে যখন দেই এটা আসলে এই যে দেখো আমি যখন এটা করলাম, এই যে কতটুকু ব্যাপিত হয়েছে বা কতটুকু এটা ছড়াচ্ছে, এটাই তো আসলে ব্যাপন হার বোঝায়। এখন দেখো ভাইয়া, এখন দেখো এখানের মধ্যে ব্যাপন হারটা আসলে কি বোঝাচ্ছে। ব্যাপন হার বলতে গেলে আমরা কি বোঝাই সেটা না হয় বুঝলাম, কিন্তু ব্যাপন থেকে তো আমাদের কোশ্চেন আসে, তাই না? এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব সেটা আমি কয়েকটা স্টেপ দিয়ে দেখাবো, কারণ কয়েকটা স্টেপ যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর তোমার কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? তো ব্যাপন হারকে ধরো কোনো একটা গ্যাসের ব্যাপন হার, আজ সেটাকে যদি আর ধরি, আর এর সাথে তোমাদের এইখানের মধ্যে বলতেছে যে কিসের সম্পর্ক বলতো ভাইয়া, আণবিক গ্যাসের সম্পর্ক। বলতেছে যে যদি কোনো গ্যাসের আণবিক ভরের মানটা, কি বলতেছে দেখো, কোনো গ্যাসের আণবিক ভরের মান যদি তোমার অনেক বেশি হয়, তার মানে কি, তার ব্যাপন হারটা কি হবে, কম হবে, মানে ছড়াতে সময় বেশি লাগবে। আর গ্যাসের যদি ভরের মানটা ছোট হয় তাহলে ছড়াতে কি লাগবে বলো তো ভাইয়া, কম সময় লাগবে। এই যে জাস্ট এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, ব্যাপন হারের ম্যাক্সিমাম ম্যাথগুলা কি করতে পারি বলো তো ভাইয়া, করতে পারি। দেখো আমরা কিভাবে করব, একটা একটা করে এখন একটা একটা করে বুঝাবো, ঠিক আছে? তাহলে আশা করি যে তোমার আর এই টপিকটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? চলো আমরা এইবার আসো, আমরা চলো শুরু করে দিই। এখন দেখো ভাইয়া, তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো, এইখানের মধ্যে আমি যদি এইটাকে যখন একটা ইকুয়েশনে কনভার্ট করতে চাইবো তখন কি হবে বলো তো ভাইয়া, তখন এটা কি হবে, R1/R2 ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, রুট দিয়ে কি হবে বলো তো ভাইয়া, M2 অবশ্যই উপরে যাবে আর M1 নিচে যাবে। এটা হলো আমাদের ব্যাপন হারের একটা প্রাথমিক সূত্র। ঠিক তেমনি ব্যাপন হারে আরেকটা ব্যাপন হারের মধ্যে আমরা জানি যে আর সমানুপাতিক বলতেছে যে 1/√D। এই ডিটা কি বলতো ভাইয়া, এটা হলো গ্যাসের ঘনত্ব। তার মানে তার যত ঘনত্ব বেশি হবে, দেখো ঘনত্ব যদি বেশি হয় এটা ছড়াতে কি লাগবে বলতো, সময় বেশি লাগবে। ঘনত্ব কম হলে কি হবে, ছড়াতে আমাদের কি হবে বলতো ভাইয়া, ঘনত্ব যদি বেশি হয় একটা, আমাদের যদি ধরো বদ্ধঘরের মধ্যে ধরো ঘনত্বের মানটা বেশি, তাহলে ছড়াতে অবশ্যই 100% বেশি সময় লাগবে বা বেশি কি লাগবে বলতো ভাইয়া, ব্যাপন হারটা তখন কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি R1/R2 ইকুয়াল টু কি বলতে পারি, √D2/D1।
তাহলে এই দুইটা সূত্রকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি বলো তো ভাইয়া? এই দুইটা সূত্রকে আমরা চাইলে এইভাবে কনভার্ট করতে পারি, R1/R2 ইকুয়াল টু √M2/M1 ইকুয়াল টু কি বলতে পারি, √D2/D1। এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা কি বলতো ভাইয়া? এই ব্যবহারের সাথে আমাদের কিসের সম্পর্ক আছে? একটা টি এর সম্পর্ক আছে একটা। এই টি এর সম্পর্কটা কি, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। টি এর সম্পর্কটা হলো তোমার যখন ব্যাপন হার যখন ধরো অনেক বেশি হবে, ব্যাপন হার ধরো অনেক বেশি হচ্ছে, তাহলে সেটা কিসে? অল্প সময়ের মধ্যে হইতেছে, অল্প সময়ের মধ্যে তো ব্যাপিত বেশি হলে কি হয়? ব্যাপন হার বেশি হবে। তার মানে সময় অল্প লাগতেছে, ব্যাপন হার বেশি হচ্ছে। তার মানে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, আর সমানুপাতিক 1/t, মানে এইটাকে আমরা এইভাবেই বলতে পারি যে R1/R2 ইকুয়াল টু সময় বেশি, দেখো সময় কম, এই যে ব্যাপন হার কম সময় বেশি লাগবে, ব্যাপন হার বেশি সময় কম লাগবে, T2/T1। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, R1/R2 ইকুয়াল টু কি পাই? T2/T1। এই তিনটা সূত্রের উপর ডিপেন্ড করে আমরা ব্যাপন হারের দুনিয়ায় যাবতীয় যত কিছু বের করতে বলে আমরা এখন করতে পারবো। আশা করি আমরা এই তিনটা ইকুয়েশন থেকে আমরা সব কিছু, এখন মাঝে মাঝে অনেক সময় কি করে আণবিক ভরটা আমরা বের করতে পারবো, তো তোমাকে চাচ্ছে সময়, তাহলে বের করতে পারবো না। এই দুইটা সূত্রে আমরা কি করব, একসাথে মিল বন্ধন করে ম্যাথ সলভ করব। আবার কখনো ধরো আমাকে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, তখন তোমাকে বলতেছে যে এখানে ব্যাপন হারটা বের করতে, তাহলে তোমরা R1 আর R2 আর D2/D1 এই সূত্র অ্যাপ্লাই করবো। আবার কখনো কখনো বলা আছে যে ধরো সময়টা দেওয়া আছে আর তোমাকে গ্যাসের ব্যাপন ইয়াটা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ধরো এই ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এই দুইটা সূত্র ইউজ করব। তার মানে কখন কোনভাবে কিভাবে ইউজ করতে হয় এটা আমাদেরকে জানা থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে ব্যাপন হারে, এটা কিন্তু শুধু ঘ না ভাইয়া, এটা তোমার যেমন 3 মার্কের জন্য আসবে তেমনি এটা 4 মার্কের জন্য পরীক্ষা আসে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট যারা ভালো মতো একটু এটা পড়বে তারা কিন্তু এখান থেকে 3 থেকে 4 মার্ক একদম ভালো মতো কনফার্ম করতে পারবে, ঠিক আছে? এখন দেখি আমাদের জন্য এইখানের মধ্যে কি কি প্রশ্ন আছে ব্যাপন হারে। তোমরা দেখো এইখানের মধ্যে আমরা যখন করতেছিলাম যে এখানে ঘয়ের একটা প্রশ্ন ছিল, কি ছিল? ঘয়ের একটা প্রশ্ন। সেটা কি জিজ্ঞেস করছে? উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে সেটা আমাদের কি করছে, ব্যাখ্যা করতে বলছে, বা কোনটা বেশি হবে যুক্তি দেখাতে বলছে। খুব সহজভাবে আমি স্টেপ বাই স্টেপ বলবো, তাহলে করতে সুবিধা হবে তোমাদের। ওকে, তো এখানে আসলে তোমাকে বোঝা লাগবে যে ধরো এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে বলা আছে এ গ্যাস, আবার দেওয়া আছে দেখো বি গ্যাস। এখন তোমাকে এইটুকু জানা লাগবে যে আসলে যদি কোনো গ্যাস না দেওয়া থাকে তার মানে গ্যাসের আমাকে আণবিক ভরটা বের করা লাগবে। অন্যান্য ডাটা দিয়ে আমাকে কি করা লাগবে, অন্যান্য ডাটা থেকে আমাকে আণবিক ভরটা আমাকে কি করা লাগবে, বের করা লাগবে। যদি এমন বলা থাকতো যে এটা হলো নাইট্রোজেন গ্যাস আর এটা হলো অক্সিজেন গ্যাস, তাহলে তো আণবিক ভর তুমি মুখে মুখে হিসাব করে ফেলতে পারতা, বা এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে অ্যামোনিয়া বলে দিচ্ছে। তার মানে তখন তুমি মিথেন আর অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করে তখন তুমি ইজিলি তুমি হলো যে ব্যাপন হারটা তুলনা করতে পারতে। কিন্তু যখন তোমাকে বলা নাই তার মানে তোমাকে আণবিক ভরটা বের করতে হবে। এখন আণবিক ভরটা বের করার জন্য তোমাকে এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো। এই গ্যাসের ক্ষেত্রে যে ডাটাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি 600 মিলিলিটার। তো এটাকে দেখো ভাইয়া এখানের মধ্যে কি কি, আচ্ছা একটু একটা একটা করে দেখি। V1 দেওয়া আছে, তারপর দেখো V2 দেওয়া আছে কত, সরি P1 দেওয়া আছে কত, P1 দেওয়া আছে তোমাকে 2 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার। তারপরে কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, তোমার এখানে দেওয়া আছে যে এখানের মধ্যে কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো এখানের মধ্যে আর কি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। এখন ভাইয়া দেখো আমরা এখানের মধ্যে এটা আছে অ্যাটমসফিয়ারে আর এটা আছে মিলিলিটারে। এটা যদি আমরা লিটারে নেই, লিটারে নিলে এটা কি হবে, V1 ইকুয়াল টু হবে 0.6 লিটার। মনে রাখবা যে লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আর এর মানটা হয় 0.0821। এটা কি লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন, ঠিক আছে, মোল পার কেলভিন। ওকে, এইটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখান থেকে এই গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, PV ইকুয়াল টু nRT জানি। এখানের মধ্যে PV ইকুয়াল টু nRT যদি হয়, n মানে কি W/mRT, তাহলে এখান থেকে বলো ভাইয়া এখান থেকে কি কি আসতেছে দেখো তো। এখান থেকে আসতেছে W, আমার কিসি লাগবে, আণবিক ভরের মানটা লাগবে, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে m ইকুয়াল টু আসতেছে তোমার হলো যে WRT ডিভাইডেড বাই কি PV। খুব স্বাভাবিক বিষয় না। তাহলে এখান থেকে দেখো আমার W এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 0.40 গ্রাম। তারপর তো কিসের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে আমি জানি যে 0.082। আর কিসের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 298, এটা আমরা জানি, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে। পি এর মানটা দেওয়া আছে এই যে দেখো 2 অ্যাটমসফিয়ার, আর ভি এর মানটা দেওয়া আছে 0.6 লিটার।
সেম ভাবে এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পারবো। এটার এম এর মানটা আসতেছে কত একটু দেখি তো। এটার এম এর মানটা আসতেছে আমাদের এম এর মানটা আসতেছে 8.15। কত আসতেছে? এম এর মানটা আসতেছে 8.15 8.15। ওকে, এইটুকু আমাদের কি আসছে আণবিক ভরের মানটা। এবার দেখো ভাইয়া সেম নিয়মে তুমি বি গ্যাসের ক্ষেত্রে বের করতে পারবে না পিবি ইকুয়াল টু এনআরটি। কারণ কি এখানের মধ্যে তো সেম টেম্পারেচার দেওয়া আছে, আমার ডব্লিউর মান দেওয়া আছে, এন কে আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে আমরা এখানে এম এর মানটা বের করতে পারবো কি ডব্লিউ আর টি বাই এম পিবি। তো তোমরা আমাকে বলো ভাইয়া এটা যদি হয়ে থাকে ডব্লিউ এর মানটা কি আছে 0.87, আর এর মানটা কি আছে 0.082, আর টি এর মানটা কি দেওয়া আছে বলো তো ভাইয়া 25 ডিগ্রি সেলসিয়াস, পি এর মানটা কি দেওয়া আছে এখানের মধ্যে দেওয়া আছে কি 2.5 অ্যাটমসফিয়ার, আর ভি এর মানটা দেওয়া আছে 700 মিলিলিটার। এখান থেকে তুমি এম এর মানটা কত পাচ্ছ দেখো তো, এম বি এর মানটা পাচ্ছ তুমি 12.15, এম বি এর মানটা কত পাচ্ছ 12.15, কত পাচ্ছ 12.15। যদি তুমি দেখো ভাইয়া, যদি তুমি দেখো এইভাবে তুমি কি কি বের করতে পারছো, এইভাবে তুমি কি কি বের করতে পারছো, এম এর মানটা বের করতে পারছো এবং এম বি এর মানটা বের করতে পারছো। তুমি আমাকে বলো ভাইয়া আর এ বাই আর বি যদি প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা ব্যাপনহারটা হিসাব করতে চাই তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, ব্যস্তানুপাতিক মানে এম বি বাই এম এ। তাহলে এটা করলে দেখো তুমি যদি উভয় পাশে বর্গ এই যে ইয়া করে দাও, দেখো তো এটার মানটা কত আসে এম বি বাই এম এ, এটার মানটা কত আসতেছে 1.22। তার মানে কি এটার মানটা আসতেছে দেখো আর এ বাই আর বি ইকুয়াল টু আসতেছে কত 1.22। তাহলে আর ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া 1.22 ইন্টু কি আর বি। এই যে মানটা আছে তোমরা বলো ভাইয়া এইখানের মধ্যে কি বুঝতে পারতেছো, এইটার ব্যাপন হার কার আর এর ব্যাপন হারটা কি আর বি এর এত গুণ। এটা কি এটা হলো বড়, ওয়ান এর চাইতে বড়, তার মানে আর এর মানটা বেশি। তার মানে কি এখানে বলতেছো কার ব্যাপন হার বেশি বলো তো ভাইয়া, আর এর ব্যাপন হার বেশি কার চাইতে আর বি এর চাইতে। কিন্তু যদি এটার মান ওয়ান এর চাইতে ছোট হইতো তাহলে কিন্তু আর বি এর ব্যাপন হার বেশি হয়ে যেত, কারণ এটা কিন্তু কি ওয়ান এর চাইতে ছোট হলে আর এর মানটা কিন্তু ছোট হয়ে যেত আর বি এর চাইতে, এটা মনে রাখলে হবে। এইটুকু হলো আমাদের ব্যাপন হার কিভাবে বের করতে হয়। আশা করি যে ব্যাপন হার থেকে প্রশ্ন আসলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারবো। পরবর্তী সিকিউতে দেখি আমরা এখানেও বলতেছে যে ব্যাপন হারের তুলনা করতে, ঠিক আছে। এখানের মধ্যে দেখো তোমার আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু পেয়ে গেছে আলটিমেটলি আমাদের গন্তব্য। মিথেন গ্যাস বলে দিছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দিছে। দেখো ভাই মিথেন গ্যাস বলে দেওয়া মানে তার আণবিক ভর আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দেওয়া মানেও তার আণবিক ভর আমরা জানি। তাহলে বলো ভাইয়া এইখানে কি আমাদের কোনো এক্সট্রা করে আর কোনো প্যারা হবে বলো তো ভাইয়া, কোনো প্যারা নাই আমাদের। এখন অনেক কারো যদি মনে হয় যে না ভাইয়া আমি আণবিক ভর ধাপে 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 বের করতে চাচ্ছি, আমাকে এইভাবে দেখেন ইয়ার মান দেওয়া, আয়তনের মান দেওয়া আছে, অ্যাটমসফিয়ার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, কোনো দরকার নেই, সেম মানে আসবে, তার মানে কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ঘতে দেখো কিভাবে করব, এই ঘটা আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে আসো এটা একটু কপি করছি, ওকে ফাইন, এটা একটু আমি মুছি, তাহলে তোমাদেরকে একটু দেখাতে আমার সুবিধা হবে। ওকে দেখো এইটা যদি হয় তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া মিথেনের ক্ষেত্রে আণবিক ভর কত, মিথেনের ক্ষেত্রে আণবিক ভর কত, CH4 এর আণবিক ভর এম এর মানটা কত বলো তো ভাইয়া 12 + 4 মানে হলো 16। আর এখানের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটার ক্ষেত্রে আণবিক ভর কত, এটা হলো MCH4 আর এটা হলো M কার্বন ডাইঅক্সাইড, এম এর ক্ষেত্রে কার্বন কত 12 আর হলো 32 মানে হলো 44। ওকে খুব ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া আর এ বাই আর বি ইকুয়াল টু কি জানো তুমি বলো, সরি আর যদি তুমি কার্বন ডাইঅক্সাইড, আর যদি তুমি মিথেন নাও, আর যদি কার্বন ডাইঅক্সাইড নাও, তুমি আমাকে বলো ভাইয়া এখানে কি হবে √M কার্বন ডাইঅক্সাইড আর এখানে কি হবে M মিথেন, উল্টা হবে। তাহলে এটা বসাই দাও তুমি, কার্বন ডাইঅক্সাইড 44/16, এটা আসলে কত আসতেছে দেখো তো, 44/16 করলে আসতেছে 1.67, কত আসতেছে 1.67। তার মানে তুমি বলতে পারো কি দেখো আর মিথেন ইকুয়াল টু কি বলতে পারো 1.67 ইন্টু আর কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার বেশি বলো তো ভাইয়া, মিথেনের কি বেশি, ব্যাপন হারটা বেশি কার চাইতে, আর কার্বন ডাইঅক্সাইডের চাইতে। এটাই আমার পরীক্ষা জানতে চায়। তার মানে এইটা আমরা সুন্দরভাবে বুঝিয়ে লিখে দিব, তাহলেই কিন্তু আমাদের আলটিমেটলি ম্যাথ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু আশা করি তোমরা খুব ভালো মতো এইটুকু বুঝতে পারছো। এইবার আসো ভাইয়া দেখি আমাদেরকে পরবর্তী আমাদের সিকিউ দেখি কি অপেক্ষা করতেছে। দেখো এখানের মধ্যে বলতেছে কি গ্যাসের অনুভূতি শক্তি, ওকে তার মানে আমাদের ব্যাপন হার রিলেটেড সিকিউ গুলো শেষ হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব দেখো, আমাদের 3টা টপিক শেষ, প্রথম লাইনে 3টা টপিক শেষ। এবার আমরা যাব গ্যাসের কণার গতিশক্তিতে। এবার দেখো গ্যাসের কণার গতিশক্তি আমরা এই টপিকটাও আমরা কোথায় সাথে সম্পর্কিত বলতো ভাইয়া, ওই যে আমরা যে শিখছিলাম কোথায়, ওই যে তোমার হলো যে কি বলতো ভাইয়া আমরা শিখছিলাম কোথায়,
ওই যে আদর্শ গ্যাসের মধ্যে গ্যাসের গতিশক্তিকে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি, ই ইকুয়াল টু কি হয় বলো তো ভাইয়া, 3/2 RT। এখন যদি মূল সংখ্যার কথা বলা থাকে, এন মূল সংখ্যা উল্লেখ থাকে কোনো গ্যাসের, সেক্ষেত্রে হয় ই ইকুয়াল টু 3/2 nRT। বোঝার চেষ্টা করবা। যদি বলা হয় যে একটি অণুর জন্য তখন মনে রাখবা যে 3RT ডিভাইডেড বাই 2 Na। Na মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। Na বলতে গেলে কি বোঝাচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যা। এরপরে আসো, এখানে কি একটা অণুর জন্য তুমি পাইছো। এইবার যদি তোমাকে বলা হয় যে দেখো বুঝা ধাপে ধাপে, তার মানে 3/2 RT। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে নর্মাল গ্যাসের ক্ষেত্রে, তুমি আমাকে বলো ভাইয়া এই যে এখানের মধ্যে তুমি যদি এখানের মধ্যে চাপ এবং টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি কি হবে, পিবি ইকুয়াল টু কি জানি nRT, তার মানে 3/2 পিবি। এই হলো আমাদের আলটিমেটলি আমাদের কয়টা সূত্র বলো তো ভাইয়া, আলটিমেটলি আমাদের গতিশক্তির এই হলো তোমার হলো 3টা সূত্র। আশা করি বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা নাই। এইটুকু তোমরা বুঝতে পারার কথা, এর চাইতে কঠিন মানে সহজ জিনিস আর মনে হয় না হয়। তার মানে আমরা গ্যাসের গতিশক্তি থেকে আমাদের যেই টাইপের প্রশ্নগুলো হবে, আমরা মোটামুটি সব ধরনের গুলাই অ্যান্সার করতে পারবো। এখান থেকে আরেকটা জিনিস একটু দেখে রাখো, এখান থেকে আমরা 3/2 এটাকে কি লিখতে পারি, W/m/RT লিখতে পারি। মানে মূল সংখ্যাকে আমরা কিন্তু এখানে পরিমাণগত রসায়নে শিখছি, মূল সংখ্যাকে আমরা যতভাবে যত কিছুতে আমরা কনভার্ট করতে পারি তাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাই হবে ম্যাথ। ওকে, চলো আমাদের এখানের মধ্যে একটা কোশ্চেন নেই আমি, তাহলে তোমরা বুঝতে পারবা যে একটু দেখি আমরা একটা প্রশ্ন নিয়ে তারপর আমরা সিকিউতে যাচ্ছি। প্রশ্নটা বলতেছে যে 298 তাপমাত্রায় কি বলতেছে দেখো, তাপমাত্রায় বলতেছে যে একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি গণনা করো। অণুর গড় গতিশক্তি দেখো কয়টা বলছে, একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি। দেখো ভাইয়া এরকম যখন বলা থাকে, আমি তোমাকে একটু আগে কি শিখাইছিলাম বলো তো ভাইয়া, কি লিখবা বলো তো ভাইয়া, EK ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই 2Na। Na মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা। এইখানের মধ্যে মনে রাখবা যে তোমার এইখানের মধ্যে আমার কি গতিশক্তির একক কি, জুল। তাহলে আর এর এককটা আমরা কি রাখবো বলো তো ভাই, আর তো আমরা জানি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার একটা একক থাকে, আর একটা থাকে 8.1 এখানে জুল পার মোল পার কেলভিন থাকে, তাই কিনা বলো তো ভাইয়া, তাই তো। এই যে 8.314 জুল পার মোল পার কেলভিন আছে, তার মানে এখানে তো জুল আছে ভাইয়া, গতিশক্তির একক কি জুল, তার জন্য আমরা কি ইউজ করব বলো তো ভাইয়া, 8.314 এককটা মানটা ইউজ করব। আর টি এর মানটা কত দেওয়া আছে, 298 কেলভিন। এরপরে দেখো ভাইয়া এখানের মধ্যে কি দেওয়া আছে 2, আর এন এর মানটা কত 6.02 ইন্টু 10⁻23। এটা ক্যালকুলেশন করলে যা অ্যান্সার হবে তাই হলো আমাদের কি বলতো ভাইয়া, সেই পরিমাণে আমাদের কি আসবে বলতো ভাইয়া, এই গড় গতিশক্তি আসবে কত আসছে বলতো ভাইয়া, 6.17 ইন্টু 10⁻21 জুল পার মলিকিউল। ওকে ফাইন, এইটুকু হলো কি আমাদের যেই কোনো একটা অণুর ক্ষেত্রে। যদি আমাকে প্রশ্নটা এমন করতো যে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটু দেখো এখান থেকে অনেকগুলো জিনিস একটু ক্লিয়ার করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর, এবার কি বলছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর, কি বলছে দেখো 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত বলো তো ভাই, এইটা কিভাবে করবা, তো তোমরা তো জানো এই কি ইকুয়াল টু কি বলতো ভাইয়া, 3/2 nRT। এখানে তো আর কি একটা বলে নাই যে আমরা অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করব। 3 দেখো 3/2, n মানে কি বলতো ভাইয়া 1, W আর কার্বন ডাইঅক্সাইড মানে কি বলতো ভাইয়া 44, আর আর এর মান কত আছে বলতো ভাইয়া, আর এর মান হচ্ছে সেম 8.314, আর টি এর মানটা কত আছে 298। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো কিভাবে, ওই যে W/m বসাইছে, m মানে আণবিক ভর, এটা ক্যালকুলেশন করলে আসতেছে কত, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 84.46 জুল। এই হলো আমাদের কি, এই হলো আমাদের গতিশক্তি রিলেটেড কোশ্চেন আসবে। দেখি আমাদের সিকিউ থেকে আসলে এই টাইপের কোশ্চেন হয় কিনা। চলো আমাদের এই সিকিউতে আমরা আসি। ঠিক আছে, দেখো গতে দেখো আমাদের কি প্রশ্ন করছে, গতে আমাদের প্রশ্ন করছে কি দেখো, গতে আমাদের প্রশ্ন করছে যে
উদ্দীপকের এই গ্যাসটির একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। উদ্দীপকের এই গ্যাসটা আছে, তার একটা অণুর গতিশক্তি বলছে, একটা অণুর বলছে। তোমাকে আমি কি শিখেছিলাম, কি শিখেছিলাম বলো তো ভাইয়া? ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই 2Na। এটা কার জন্য বলো তো ভাইয়া? এটা হলো আমার একটি অণুর জন্য। তাহলে আর এর মান কি 3 দেখো 3 বাই আর এর মান কত বলো তো 8.314। টি এর মানটা কত দেওয়া আছে দেখো তো, এখানে টি এর মানটা কত দেওয়া আছে 927 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে যোগ করলে কত আসবে বলো তো ভাইয়া? 927 73 এর সাথে 80 মানে 1000 মানে 1200 ইন্টু 1200। আর এখানে 2 অ্যাভোগাড্রো সংখ্যার মান কত 6.02 ইন্টু 10⁻23। জাস্ট এই সূত্র, একটা অণু বলা মানে হলো এই সূত্র, আর কোনো দিকে তাকানো লাগবে না আমাদের। তো আশা করি এইটার মান যা আসবে তাই হবে আমাদের কি বলতো ভাইয়া? জুলে অ্যান্সার হবে, জুল। এই হলো আমাদের কি, এই হলো আমাদের একটা অণুর গতিশক্তি। এর পরের প্রশ্নটা গেলে আরেকটা আইডিয়া পাবা। দেখো কি বলছে, দেখো যেই দুইটা উদাহরণ করা হয়েছে সেম টাইপের প্রশ্ন। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি বলতেছে যে দেখো গ নাম্বারটা বলতেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে 27 ডিগ্রিকে আমরা ক্যালভিনে নিলে কি হবে দেখো, এটা করলে আসবে 300 ক্যালভিন। খুব ভালো কথা। বলছে বি গ্যাসটির গতিশক্তি নির্ণয় করতে। এখন বি গ্যাসটা কত আছে 11 গ্রাম আছে। এখন তোমার দিকে একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, একটা একটা ধাপে ধাপে চিন্তা করে দেখো আমার কি কি লাগবে বলো তো ভাইয়া? আমার গতিশক্তি নির্ণয় করা লাগবে। কার জন্য দেখো? আমাদের হলো যে বি গ্যাসটার জন্য, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, বি গ্যাসটার জন্য আমাদের কি লাগবে? গতিশক্তি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের জন্য আমাদের কিন্তু কি আছে বলো তো ভাইয়া? বি গ্যাসটা কি বলো তো ভাইয়া? বি গ্যাসটা আমরা জানি কিনা বলো তো ভাইয়া? জানি কিনা? কিন্তু আমাদের এখানে তো একটা লেখা আছে দেখো, চুনা পাথর বিয়োজনের সৃষ্টি। বি গ্যাসটি কি? চুনা পাথর বিয়োজনের সৃষ্টি হয়। চুনা পাথর কি? ক্যালসিয়াম। এটা থেকে আমরা কি কি পাই? ক্যালসিয়াম অক্সাইড পাই আর কার্বন ডাইঅক্সাইড পাই। যেহেতু এখানের মধ্যে গ্যাস শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড, তার মানে কে বি গ্যাসটা কি বলতো ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড। দেখতে পাচ্ছ? মানে তোমাকে ডিরেক্ট বলা নাই, তোমাকে এইভাবে চিন্তা করা লাগবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর মানে এম এর মানটা কত? এম এর মানটা হলো যে 12 প্লাস 32 মানে 44। আর তোমার এখানের মধ্যে দেখো ডব্লিউ এর মানটা দেওয়া আছে 11 গ্রাম। তো তোমাকে কি জিজ্ঞেস করছে যে ইকে ইকুয়াল টু কত? ইকে ইকুয়াল টু কি হবে বলো ভাইয়া? 3/2 nRT। 3/2 n মানে কি? W/m/RT। 3/2 W এর মান কত দেওয়া আছে 11/44, আর এর মান 8.314, আর টি এর মান হইছে 300 কেলভিন। এইটা ক্যালকুলেশন করলে যাই অ্যান্সার আসবে তা হলো অ্যান্সার। তো এই হলো আমাদের আলটিমেটলি গতিশক্তি নির্ণয় করার জন্য যে কোনো সিকিউতে প্রশ্ন আসলে আশা করি পারবো। ঠিক আছে, আশা করি পারবো। এখন এইখানে একটা প্রশ্ন আসে কি, তুমি দেখো এইখানে একটা প্রশ্ন আসছে যে গতে দেখো এখানের মধ্যে আসছে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে পরস্পর মিলিত হবে। আচ্ছা দেখো তো ভাইয়া, ধরলাম আমি এই গ্যাস থেকে একটু কোশ্চেনটা আগে পড়ি, এই গ্যাস থেকে এক্স পরিমাণ মিলিত হয়েছে, তাহলে এইটুকুর মান কত হবে বলো তো ভাই? যদি এইটুকুর মান এক্স হয়, এইটুকুর মান কত হবে 70 - x। খুব ভালো কথা না? খুব ভালো কথা। এখন তোমাকে কি প্রশ্ন করছে দেখো, এটা কোথায় আসছে? এটা আসছে আমাদের ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। তোমাকে বলছে যে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আগে একটু বিক্রিয়াটা লিখি, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, আর কি দেওয়া আছে? ক্যালসিয়াম অক্সাইড, আর এই গ্যাসটা দেওয়া আছে। এই গ্যাসটা কি হবে বলো তো ভাইয়া? এখানের মধ্যে কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড আছে প্লাস পানি আছে, তার মানে এটা হইছে অ্যামোনিয়াম হবে, তাই কিনা? খুব ভালো কথা, এটা হইছে অ্যামোনিয়াম পাইছি। এবার দেখো ভাইয়া এখানের মধ্যে 2 নম্বর বিক্রিয়াতে কি আছে? যে CH3OH প্লাস PCl5 ইকুয়াল টু কি পাইছো? CH3Cl প্লাস POCl3 পাইছো। আরটা কি পাইবা বলো তো ভাইয়া? মিথেন পাবা, তাই কিনা? CH3Cl না, এখানে মিথেন কই থেকে আসবে দেখো না, এখানে কি পাবা? HCl পাবা। হ্যাঁ, HCl পাবা, জাস্ট হিসাব করলে তুমি পেয়ে যাবে। এখন দেখো ভাইয়া তোমাকে প্রশ্ন করছে কি উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে কি হবে বলো তো ভাইয়া? মিলিত হবে। তার মানে তোমাকে জিজ্ঞেস করতেছে কিসের মান বলো তো ভাইয়া? তোমাকে ওই যে ব্যাপনের হারের সূত্র থেকে আমাদেরকে কি করতে বলতেছে? এইটা আমাদেরকে বের করতে বলতেছে। তার মানে এখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো বলো তো ভাইয়া? বের করে নিতে পারবো। কিভাবে বের করবো এক এক করে আমরা এখন কি বলো তো ভাইয়া দেখবো। ঠিক আছে, জাস্ট ধাপে ধাপে আমরা এই ম্যাথটা দেখবো। এই ম্যাথটা দেখলে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন এই সাবটা থেকে শেষ হবে। ওকে, তাহলে এখানে প্রথম স্টেপটা যেটা মাথায় রাখবা যে এখানে আমাদেরকে কি কি পাইছি আমরা, তাহলে আমরা পেয়ে গেছি যে এখানে একটা পাইছি অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার আমাদের আণবিক ভরটা বের করে ফেলি 14 প্লাস 3 মানে 17।
আরটা পাইছি কি HCl, তাই না? HCl আণবিক ভরটা বের করে ফেলি 1 + 35.5 মানে হলো 36.5। খুব ভালো কথা। এবার আমাকে দেখো আমরা এখানে কি জানি বলো তো ভাইয়া, RA/RB = কি জানি, মানে আর অ্যামোনিয়া ধরলাম বা আর HCl ধরলাম, দেখো আর অ্যামোনিয়া আরটা কি ধরলাম আর HCl। তো তুমি বলো এখানে কি বসবে বলো তো ভাইয়া, HCl মান কত 36.5, উপরে বসবে এইটা আণবিক ভরটা, আর অ্যামোনিয়াটা নিচে বসবে মানে 17। এটা করলে কত আসতেছে দেখি তো, এটা করলে আসতেছে আমাদের যেটা সেটা আসতেছে যে, আচ্ছা এখানে তোমার যে মানটা আসতেছে আর অ্যামোনিয়া মানে উল্টাই দিচ্ছে, দেখো উল্টাই দিলে, আমার কাছে ক্যালকুলেটর নাই, দেখো আর অ্যামোনিয়া মানে উল্টাই দিলে এটার মান আসতেছে কত 0.68, জাস্ট মানটাকে উল্টাই দিছে। তাহলে তুমি বলো আর HCl = কত হবে 0.68 ইন্টু কি বলো তো ভাইয়া আর অ্যামোনিয়া। এখন দেখো ভাইয়া এই যে অ্যামোনিয়াটা ছিল এই গ্যাসটা, সেটাকে আমি ধরে নিচ্ছি কোন দূরত্বে x দূরত্বে, তাহলে যদি x দূরত্বে হয় তাহলে এটা কি হবে, এই যদি অ্যামোনিয়াটা x দূরত্বে হয় ভাইয়া তাহলে আর HClটা কি হবে বলো তো ভাইয়া, আর HClটা হবে 0.68x, তাই কিনা? এই যে এই দূরত্বে তো তারা মিলিত হয়েছে, তাহলে তাদের দুইটার এই যে এটা হয়েছে x আর এটা হচ্ছে 0.68x, তাহলে তাদের যোগফলটা কত, আমাকে কি জিজ্ঞেস করছে x এর মানটা বের করতে বলছে কোন দূরত্বে মিলিত হবে, তাহলে x এর মানটা বের করতে গেলে এই যে দেখো x + 0.68x, কারণ এইটা যদি x পরিমাণ যায় এটা আসছে 0.68x, তাহলে তাদের যোগফলটা কত বলো তো ভাইয়া, তাদের দূরত্ব কত 70 সেন্টিমিটার। তাহলে এখান থেকে x এর মানটা কত আসতেছে দেখি তো, x এর মানটা যদি কমন নিয়ে নেই তাহলে আসতেছে কত 41.67 সেন্টিমিটার, 67 সেন্টিমিটার। তার মানে দেখো এই সেন্টিমিটারে গিয়ে মানে অ্যামোনিয়া গ্যাস থেকে 41.67 সেন্টিমিটার দূরে গিয়ে এরা মিলিত হচ্ছে। আশা করি এই টাইপের ম্যাথগুলো আসলে এখন পারবা। এখন এর বাইরে আমাদের কি কি কোশ্চেন আছে, এর বাইরে আমাদের আছে কি দেখো, বাস্তব গ্যাসসমূহ কিভাবে আদর্শ আচরণ ন্যায় করে, এটা একটা টপিক আছে, একটা আছে অম্ল ও ক্ষারক এই রিলেটেড। তো এখানের মধ্যে বাস্তব গ্যাসসমূহ কিভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, বিচ্যুতি মানে কতটুকু ঘটছে, বিচ্যুতির মান নির্ণয় করো, বিচ্যুতি কার বেশি হইছে, তারপরে যে কেন এটা আচরণ করতেছে, এই টাইপের প্রশ্নগুলো হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর অম্ল ক্ষারক এই রিলেটেড যতগুলো মতবাদ আছে এবং বিওডি ডিও এগুলো সংক্ষেপে আমরা দেখে ফেলবো। এই মতবাদের মধ্যে ব্রনস্টেড লাউরির মতবাদ এবং আমাদেরকে লুইস অ্যাসিড ক্ষারের মতবাদটা পরীক্ষা আসে, তো এই কয়েকটা জিনিস আমাদের বেশিক্ষণ আর লাগবে না। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে পার্ট 2-তে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের আমাদের একেবারে শেষ দিকে হয়তো বা আমরা রসায়নের ওয়ান শট সিকিউতে চলে আসছি। পরিবেশ রসায়নের পার্ট 1টা দিছিলাম, পরিবেশ রসায়নের পার্ট 2টা বাকি ছিল, তো পার্ট 2টা নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি। পার্ট 2টা যে খুব বেশি বড় বিষয়টা এমন না, পার্ট 2 এর মধ্যে একটা সিকিউ হওয়ার চান্স অনেক বেশি। তো আসলে এখানে আসলে এইভাবে আসলে এই যে তোমার হলো যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে বা এই বিচ্যুতির মান দিয়ে একটা সিকিউ হয়ে যাবে অথবা অম্ল ক্ষারক মিলিয়ে একটা সিকিউ, এটা আসলে বলা মুশকিল। এর জন্য আমার আগের যে পার্ট 1 ক্লাসটা আছে, পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে দুইটা সিকিউ হয়, মানে এখানে ইন্ডিভিজুয়াল এখানে এতটুকু পড়লে তুমি একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, এই নিশ্চয়তা দেওয়াটা কঠিন। কারণ এটার সাথে গয়ের যে প্রশ্নটা ওইটার সময় অনেক সময় ব্যাপন হারের প্রশ্ন দিবে, অথবা আমাদেরকে প্রশ্ন করে যে ওই যে তোমাদের হলো যে মিশ্রণের ক্ষেত্রে চাপের মানটা কত হয়, এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে তোমার হলো যে পরিবেশ রসায়ন থেকে পার্ট 1 থেকে। তার মানে কি এখানে যদি এটা ঘতে দেয় গতে ওগুলা দেয়, তার মানে আমার এখানে গগ মিক্স করে দেয়, অথবা এইটা ঘতে দিল আর গতে আর একটা ব্যাপন হারে প্রশ্ন দিয়ে রাখলো, তার জন্য এইটা আসলে বলা মুশকিল। তা তুমি ওই পার্টটুকু এবং এই পার্টটুকু করলে তারপর দুইটা সিকিউর ইনশাল্লাহ কমন পাবে। আর যদি এইভাবে ভেঙে ভেঙে করো তাহলে কোনো সিকিউর ঘ পাবা, কোনো সিকিউর ঘ পাবা, এইভাবে আর কি ভেঙে ভেঙে পাবা। বাট এই দুইটা প্রশ্ন অলওয়েজ ঘতে আসে। তার মানে আজকে আমরা এখানে 4 এখানে 4 মোটামুটি 8 মার্ক আমাদের মোটামুটি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটা কম, বাট এখান থেকে একদম শিওরলি 4 বা 7 এরকম মার্ক আসবেই আসবে। ঠিক আছে, এখন এগুলোর বাইরে কি আর কিছু আসবে না? এই যে দেখো ভাইয়া ডিও, বিওডি, সিওডি, তারপরে হলো যে আরও যেই জিনিসগুলো আছে এগুলো আমাদের ক ক্ষয়ের জন্য আসে। তো আমি ক ক্ষয়ের তো কেমিস্ট্রি সাজেশন আগেই দিয়ে দিচ্ছি, জাস্ট ওগুলা পড়ো সকল বোর্ডের জন্য। তোমরা বারবার কমেন্টে জিজ্ঞাসা করো ভাই এটা কি শুধু ঢাকা বোর্ডের জন্য নাকি এটা শুধু সকল বোর্ডের জন্য ভাই এগুলা, ঠিক আছে? তো ওইখান থেকে ক খটা পড়ে ফেললে হবে। আমাদের মেইনলি টার্গেট হলো সিকিউ কমপ্লিট করা। এই যে দেখো এগুলো আমরা আজকে কমপ্লিট করব। আর যে ছোট ছোট তোমার হলো যে আর্সেনিকের মাত্রা কত, এটার মাত্রা কত, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে আসে, ওগুলোর জন্য একটু আমরা তো পরীক্ষার মাঝে যে গ্যাপটা আছে আমি তো তোমাদেরকে কি বলছিলাম, ওয়ান
পরিবেশের টপ 200 টপ 100 যেই সাবজেক্টে যতগুলা লাগে, এমনও কোনো সাবজেক্টে 300টা লাগতে পারে পেপারের ক্ষেত্রে। তো ওই পেপারের আমরা কোশ্চেনগুলা টপ প্রশ্ন নিয়ে আমাদের ম্যারাথন ক্লাস হবে, ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ, সাজেশন সব কিছু গুছিয়ে দিব ভাইয়া, নো টেনশন, কোনো টেনশন নাই। পরীক্ষার আগে আমাদের সাথে প্রস্তুতি নিয়ে তোমাকে A+ নিশ্চিত করার দায়িত্ব আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো শুরু করি। তো আমাদের এখন আমরা এখান থেকে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে বা বিচ্যুতির মান কখন কোনটা হলে কি কি আমাদের শর্তগুলো থাকে, এই জিনিসগুলো দেখব। এবং অম্ল ক্ষারকের ক্ষেত্রে আমাদের বিশেষ করে দুইটা মতবাদ পরীক্ষা আসে, ব্রনস্টেড লাউরির মতবাদ, আরটা হলো লুইস অ্যাসিড ক্ষারক মতবাদটা। এই দুইটা আমাদের কি বলতো পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা দেখব সব কিছু। প্রথমত আমাদের এখানের মধ্যে আমরা যদি বাস্তব গ্যাসসমূহ কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই প্রশ্নটা আমাদের যখন এই টপিকটা আসে যে আসলে আমরা তো আগে চিনা লাগবে যে বাস্তব গ্যাস কোনগুলো আর কোনগুলো আদর্শ গ্যাস। তার মানে আমাদের বাস্তব গ্যাস কোনগুলো একটু বোঝার চেষ্টা করো, বাস্তব গ্যাস কোনগুলো আর আদর্শ গ্যাস কোনগুলো, এইটা চিনার জন্য আমাদের কি হেল্প করে বলো তো ভাইয়া? এইটা চিনার জন্য আমাকে হেল্প করতেছে কে? একটা মিনিট, আমাদেরকে হেল্প করতেছে কে? গ্যাসের সংকোচিল গুণাঙ্ক, সংকোচিলতা গুণাঙ্ক, এই জেড এর মানটা হেল্প করবে। কিভাবে? ধরো জেড এর মানটা আমরা বের করব কিভাবে? সূত্র হলো যে জেড ইকুয়াল টু পিবি বাই এনআরটি। এখানের মধ্যে মনে রাখতে হবে, এখানের মধ্যে এককটা কিসের বলো তো ভাইয়া? আমরা কিন্তু শিখে আসছিলাম যে তোমার যদি পি এর মানটা, চাপের মানটা যদি অ্যাটমসফিয়ারে থাকে, দেখো, তারপর ভি এর মানটা যদি লিটারে থাকে, অবশ্যই তোমাকে আর এর মানটা 0.0821 এরকম বসানো লাগবে। আর যখন পি এর মানটা আমাদের চাপের একক, এসআই একক হলো প্যাসকেল, এগুলো যদি আমাদের এসআই এককে থাকে তখন আমরা 8.314 জুল পার মোল পার কেলভিন বসাবো। এটা ছিল আমাদের রুলস, তাই কি না? তো এগুলো একটু মনে রাখবা। তো এটা আসলে ডিপেন্ড করে কি তোমার এখানে ডাটাগুলোকে তুমি কিভাবে কনভার্ট করতেছো বা কি অবস্থায় আছে। ওকে, এখন দেখো ভাইয়া, জেড ইকুয়াল টু 1 হলে তোমার কি কি হবে? জেড ইকুয়াল টু 1 হলে যখন এই জেড এর মানটা তুমি যখন বের করবা, আমরা এখন একটা সিকিউ সলভ করব, তখন ক্লিয়ার হয়ে যাবা। জেড ইকুয়াল টু 1 হলে এটা কি হয়? এটা হয় আদর্শ গ্যাস। আর জেড এর মান 1 না হয়ে সে 1 এর মানটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, যেটাই হোক 1 বাদে আল্লাহর দুনিয়ায় যে কোনো কিছু হলে সেটা হবে বাস্তব গ্যাস। তার মানে আদর্শ গ্যাসের জন্য আমরা কি মনে রাখবো? জেড এর যে মানটা আছে, যে মানটা কত? 1, এই মানটা 1 হলে আমরা এটাকে কি বলতে পারি? আদর্শ গ্যাস বলতে পারি। আর জেড এর মানটা যদি 1 না হয়, আল্লাহর দুনিয়ায় যত কিছু হতে পারে, যেই কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলতে পারবো? বাস্তব গ্যাস বলতে পারবো। ওকে ফাইন, তার মানে কি আমরা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস মান দিয়ে কিভাবে বের করা লাগে সেটা দেখছি। এখন এই রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষা আসছে যে নিচের কোনটা কোনটা বাস্তব গ্যাস, কোনটা কোনটা আদর্শ গ্যাস। অনেক সময় তোমাকে এমসিকিউ তো দিয়ে দিতে পারে নিচের কোনটি বাস্তব গ্যাস, অথবা এমনও হইতে পারে যে তোমার হলো যে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। আমরা একটু দেখি, একটা প্রশ্ন দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এই প্রশ্নটায় আসো, এই প্রশ্নটায় আসো, এখানের মধ্যে ঘ নাম্বারটায় আসো। ঘ নাম্বারটায় প্রশ্ন কি করতেছে যে দেখো, উদ্দীপকের বি ও সি গ্যাস কোন কোন শর্তে এই গ্যাসের ন্যায় আচরণ করবে। এখন আগে তো আমাকে জানা লাগবে যে ভাইয়া বি এবং সি এবং এ এগুলো কোন গ্যাস, কোনটা বাস্তব কোনটা আদর্শ। এখন ধরো এমনও হতে পারে যে বি এবং সি, আমরা হয়তো বা প্রশ্ন দেখে বুঝে গেছি যে বি আর সি হয়তো বা বাস্তব হবে, এ হবে আদর্শ গ্যাস। তো এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে কখন আচরণ করবে, এটাই প্রশ্ন। কিন্তু আমাদেরকে তো স্যারকে দেখানো লাগবে বি হলো একটা বাস্তব গ্যাস, সি হলো একটা বাস্তব গ্যাস, এ হলো একটা আদর্শ গ্যাস, এটা দেখানো লাগবে। তাহলে দেখাতে পারি কিভাবে? তাহলে চলো এর ক্ষেত্রে, চলো আমাদের কি এর ক্ষেত্রে আমরা কি করব? সংকোচনীয়তার গুণাঙ্কের মানটা বের করব। ঠিক আছে, এর ক্ষেত্রে জেড এর মানটা বের করব। জেড এর মানটা কত হবে? দেখো ভাইয়া, এখানের মধ্যে কি আছে? জেড এর মানটা আছে আমার, এখানের মধ্যে এন এর মান দেওয়া আছে 0.25 মোল। ঠিক আছে, আমার তোমার এখানের মধ্যে কিসের মান দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে অ্যাটমসফিয়ারে 12.32 অ্যাটমসফিয়ার, ভি এর মান দেওয়া আছে 2.0 লিটার, আর এখানে টি এর মান দেওয়া আছে 927 এর সাথে তোমার 273 যোগ করলে কত হয়? দেখো তো কত হয় যোগফলটা? যোগফল হয় 1200 কেলভিন, 1200 কেলভিন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, যেহেতু লিটার এবং অ্যাটমসফিয়ারে দেওয়া আছে মানগুলা, তাহলে আমার আর এর মানটা কি হবে? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন। তো এরকম হলো। তাহলে এখান থেকে এটা বের করি পিবি বাই এনআরটি। তাহলে পিবির মান বসাই দিব সবগুলা 12.32, 2.0, আর হলো এন এর মানটা পাইছে 0.25, আর এর মানটা পাইছে 0.0821, আর টি এর মানটা পাইছে কত? 1200। এটা করলে আমার মানটা আসতেছে কত? দেখো, আমার জেড এর মানটা আসতেছে 1, জেড এর মানটা কত আসতেছে? জেড এর মানটা আসতেছে 1। এই যে 1 আসছে, তার মানে জেড ইকুয়াল টু, আমি কি বলছিলাম, 1 হলে এই গ্যাসটি কি হয়? আদর্শ গ্যাস। গ্যাস
একটি আদর্শ গ্যাস হয়। তার মানে কি এ হলো কি গ্যাস বলো তো ভাইয়া? এ হলো একটা আদর্শ গ্যাস। খুব ভালো কথা। সেম ভাবে তুমি বি এর ক্ষেত্রে আমাদের বের করা লাগবে। এই যে বি এর ক্ষেত্রে কি আছে? বি এর ক্ষেত্রে আছে তোমার এখানে যে জেড এর মানটা বের করতে হবে। সেম ভাবে এখানে সব কিছু দেওয়া আছে। জেড ইকুয়াল টু আমরা কি জানি? পিবি বাই এনআরটি, পিবি বাই এনআরটি। তো পিবির মান, পি এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 50 অ্যাটমসফিয়ার, 50 অ্যাটমসফিয়ার। ভি এর মানটা কত দেওয়া আছে? 0.35 লিটার। আর এখানের মধ্যে এন এর মানটা কত দেওয়া আছে? 1 মোল। আর এর মানটা 0.0821। আর এইখানের মধ্যে টি এর মানটা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে কত আসতেছে? এটা ক্যালকুলেশন করলে আসতেছে 1.16, যেটা 1 এর চাইতে বড়। তার মানে এটা আমরা কি বলতে পারবো? যেহেতু 1 এর সমান না, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? বাস্তব গ্যাস বলতে পারবো। সেম নিয়মে তুমি সি এর ক্ষেত্র বের করবা। সি এর ক্ষেত্রে বের করবা যে জেড এর মানটা কত আসে। নিয়মটা কি? পি বাই এনআরটি। তো পি এর মানটা কত? দেখো পি এর মানটা হলো 50, আর এই বি এর মানটা কত? 0.35। আর এর মানটা কত? 0.0821। আর এর মানটা হলো 1। আর টি এর মানটা আসছে কত? ও আচ্ছা, এইখানে এটা এই যে 300 লিখছি না, এটা সি এর ক্ষেত্রে ছিল, কারণ কি আমি খেয়াল করি নাই। আর এটা হবে বি এর ক্ষেত্রে, তার মানে এটা হবে 273 কেলভিন। এটার মানটা কত? 273 কেলভিন। এটা করলে কত আসবে? তার মানে আমি মনে হয় বি এর ক্ষেত্রে এটা হবে 0.71। এটার মানটা হওয়ার কথা ছিল কত? 0.71, যেটা 1 এর চাইতে ছোট। আর এটা হবে 1.16, যেটা 1 এর চাইতে বড়, তাও বাস্তব গ্যাস। দুইটাই বাস্তব গ্যাস। তার মানে দেখো এই যে বি ও সি দুইটা কি গ্যাস বলো তো ভাইয়া? বাস্তব গ্যাস। এখন জিজ্ঞেস করছে যে বাস্তব গ্যাস কোন কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে আমাদের পরীক্ষা প্রশ্নে আসে। তো এইটার জন্য তোমরা দেখবা যে পরীক্ষার মধ্যে কয়েক টাইপের হয়। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এগুলো নির্ণয় করতে বলে জেড এর মানটা দিয়ে। আর না হলে প্রশ্ন করে বিচ্যুতি কত, বিচ্যুতি কার বেশি কার কম, এই জিনিসগুলো প্রশ্ন হয়। বা বিচ্যুতি বেশি হলে কি হয়, কম হলে, ওগুলো পরে দেখতেছি আমরা। আরেকটা প্রশ্ন হয় যে এই যে বিওসি, এই যে গ্যাসগুলো আছে এগুলো বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এটার জন্য আমি তোমাদেরকে একটা কি করছি দেখো, এখানের মধ্যে আমি তোমাদের জন্য একটা সুন্দর করে এখানে একটা পেজ রাখছি। এই পেজটার মধ্যে জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিলে তুমি এটা ব্যাখ্যা, এটা যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন, উত্তর পেয়ে যাবে। আগে তোমাকে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস বের করতে হবে, তারপর দেখানো লাগবে যে এরা বাস্তব গ্যাস, আর এদের থেকে বলতেছে যে আদর্শ গ্যাসে নেওয়ার জন্য, তখন তুমি এক এক করে লিখবা। দুইটা কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে, ঠিক আছে? সেই দুইটা কারণ কি কি? একটা হলো উচ্চ তাপমাত্রা, আর একটা কি মনে রাখবা? আর একটা মনে রাখবা যে নিম্নচাপে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে আমাদের কি হয় বলতো ভাইয়া? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখন উচ্চ তাপমাত্রায় কি কি হয় একটু আমরা পড়ি। দেখো খুব উচ্চ তাপমাত্রায় যখন আমরা উচ্চ তাপমাত্রাটা অনেক বেশি দেব, তখন দেখো কি হয়, গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়ে যায়। এখন গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়ে যায় কেন? নর্মালি আমরা খেয়াল করে দেখো, একটা পাত্র নিলাম, পাত্রের আয়তন যত বেশি থাকে গ্যাসের আয়তন তার তুলনায় খুবই নগণ্য থাকে, তাই না? খুবই নগণ্য। ধরো আমরা এরকম একটা রুম নিলাম, রুমের মধ্যে একটা জায়গায় আমাদের কি আছে? গ্যাসটা আছে। তো এটা খুবই নগণ্য জায়গা করে, কিন্তু যখন তাপমাত্রাটা বেশি থাকে তখন এটার আয়তন অত্যন্ত বেশি হয়। আবার খুব উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলোর গতিশক্তিও বেশি হয়ে যায়, কারণ যখন তাপমাত্রা বেশি দিবা তুমি, মানে প্রেশার দিবা, টেম্পারেচার বাড়াই দিবা, তখন ওরা কি করবে? ছোটাছুটি বেশি হয়, তখন গতিশক্তিটা বেড়ে যায়। এবং কি হয়, এই গতিশক্তি গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক যে আকর্ষণ বলকে সহজেই অতিক্রম করে। ওদের প্রত্যেকের মধ্যে একটা যে আন্তঃআণবিক বলটা আছে সেটা অবশ্যই ছাড়িয়ে যাবে যখন তাপমাত্রা আমরা বেশি দিব, এটাই বোঝাতে চাচ্ছে। এরপরে বলছে ফলে খুব উচ্চ তাপমাত্রায়, এই যে দেখো এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের মধ্যে দেখো a বাই ভি স্কোয়ারের মানটা পি এর সাপেক্ষে ছোট হয়ে পড়ে, আবার আয়তনে ভি বর্ধিত মান, ভি এর মানও ভি এর সাপেক্ষে নগণ্য হয়। জাস্ট তোমাকে এটাই বলতেছে যে ওই ইকুয়েশন থেকে তোমার পি এর সাপেক্ষে এই মানটা ছোট হয়, আর বি এর সাপেক্ষে এটার মানটা বড় হয়। তখন দেখো এখানে কি দাঁড়ায় দেখো তো ভাইয়া। সুতরাং খুব উচ্চ তাপমাত্রা পি প্লাস এইটার মানটা কি হয়? পি প্লাস এ ভি স্কোয়ারের মানটা আমরা পি এর সমান ধরে নেই, আর ভি মাইনাস বি এর মানটা আমরা বি এর সমান ধরে নেই। এই অবস্থায় ভ্যান ডার ওয়ালস সমীকরণের রূপ দাঁড়ায় পি বি ইকুয়াল টু আর টি। তার মানে কি, তখন ভ্যান ডার ওয়ালসের এখানে কি হয়েছে বলো তো ভাইয়া? এইখানের মধ্যে তাপমাত্রা দেখো, উচ্চ তাপমাত্রায় আমরা কি করি? এই চাপের সাথে যে এইটুকু মানটা থাকে এটাকে আমরা নগণ্য ধরে নেই, কারণ যেহেতু আমাদের তাপমাত্রা বাড়াই দিছে, তখন নগণ্য ধরে নিলে এটা পি এ হয়ে যায়, আর এখানে বি এর মানটা আমরা নগণ্য হয়ে যায়, তখন ভি এ থেকে
থেকে যায়। তার মানে এটা শুধুমাত্র উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে হয়। আর এই উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দেখো এইটা কার ইকুয়েশন ছিল, এই যে দেখো পি, এখানে পি এর মানটা নর্মাল পি না থেকে এইটা ছিল, এটা কার জন্য ছিল বলো তো ভাইয়া? এটা বাস্তব গ্যাসের জন্য ছিল। তখন বাস্তব গ্যাস থেকে তোমাকে পিবি ইকুয়াল টু এনআরটি বানানো লাগবে। তার মানে এই অংশগুলো তো তোমাকে রিমুভ করা লাগবে। এই অংশগুলো রিমুভ করা সম্ভব কখন? এই যে a প্লাস বি স্কোয়ার বি, শুধুমাত্র উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে। আরটা কি? নিম্ন চাপের ক্ষেত্রে। তার মানে কি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তোমার এই জিনিসগুলো কি হয়ে যাবে বলো তো? রিমুভ হয়ে যাবে। তখন এটা পি থাকে, এটা বি থাকে, তখন পিবি ইকুয়াল টু এনআরটি হয়ে যায়। বুঝতে পারছো পয়েন্টটা? তার মানে কি এখানে পি এর পরিবর্তে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে থাকে পি প্লাস এ বাই বি স্কোয়ার আর ভি মাইনাস বি। বুঝতে পারছো বিষয়টা? এরকম থাকে। তার জন্য আর কি এই জিনিসটা আমরা যখন রিমুভ করতে পারি তখন শুধুমাত্র পিবি হয়ে যায়। ওকে, তো উচ্চ তাপমাত্রায় এটার আচরণ করে। আবার একটা থাকে খুব নিম্ন চাপে। দেখো নিম্ন চাপে গ্যাসের আয়তনের মান খুব বেশি হয়। গ্যাসের আয়তনের মানটা নিম্ন চাপে, যখন চাপ বেশি, অনেক চাপ কম থাকে, তখন চাপ যখন বেশি থাকবে তখন তো মানে ইয়াটা ভিন্ন হয়ে যায়। জাস্ট মনে রাখবা যে খুব নিম্ন চাপে গ্যাসের আয়তন ভি এর মান খুব বেশি হয়, ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার দূরত্ব খুব বেশি হয়ে যায়। আর যার ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম হয়, যেহেতু দূরে দূরে থাকে আকর্ষণ বল কম হবে। এবং এর মানটা দেখো, এর মানটা সরি দেখো এর মানটা খুবই কি হয়ে যায় বলো তো ভাইয়া? এর মানটা খুবই ক্ষুদ্র হয়ে যায়। আর এর মানটা ক্ষুদ্র হয়ে গেলে তো বুঝতেই পারতেছো, এর মানটা যখন অতিরিক্ত মাত্রায় ছোট হয়ে যাবে তখন এটাও অনেক ছোট হয়ে যাবে। তার মানে কি এই পদটাকে তারা কি করে? বাদ দিয়ে দেয়, তখন এই পিটা থাকে। আর বিটাকেও বাদ দিয়ে দেয়, তখন কি থাকে? ভি থাকে। বি এর সাপেক্ষে দেখো বি বর্ধিত মানের জন্য এই বি এর মানকেও বি এর সাপেক্ষে অগ্রাহ্য করা হয়, মানে এটা বাদ দিয়ে দেওয়া হয়। তখন ওই যে পিবি ইকুয়াল টু আরটি। তাহলে দুইটা ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবা যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাস্তব গ্যাসগুলো কি হয়? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। জাস্ট এই দুইটা পয়েন্ট, এই ইকুয়েশনটা মনে রাখবা। ইকুয়েশনটা মনে রেখে বাকি সবকিছু লিখে দিবা। উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এগুলো হওয়ার কারণে এটা বাদ যায় আর এটা বাদ যায়, আর সেম নিম্ন চাপের ক্ষেত্রে এটা বাদ যায় আর এটা বাদ যায়। ঠিক আছে? ওকে ফাইন, খুব ভালো কথা। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এই জিনিসটা যেহেতু হয়ে গেছে আমাদের বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, এবং কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, দুইটা পার্ট আমাদের শেষ। তার মানে আমাদের কি কি শেষ? এটা শেষ, আর একটা কিসে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে। ওকে ফাইন, খুব ভালো কথা। আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে। এবার আমাদের যেখানে যাব কখন আচরণ করে, এবার আমরা যেখানে যাব সেটা কি বলতো ভাইয়া? গ্যাসের বিচ্যুতি। কি যাব? গ্যাসের বিচ্যুতি। ওকে, বিচ্যুতির ক্ষেত্রে মনে রাখবা যে আমরা দেখো সংকোচিলত যে গুণাঙ্কের মানটা জেড এর মানটা বের করছিলাম, বিচ্যুতির মানটা হবে জেড এর থেকে আমরা কি করব বলতো ভাইয়া? এক বাদ দিব। জেড এর থেকে এক বাদ দিলে যেই মানটা হবে সেটাই হবে বিচ্যুতির মান। এখন দেখো ভাইয়া, জেড এর থেকে যখন এক বাদ দিব, দেখো কখনো কখনো জেড এর মানটা তোমার কি হবে? 1.5 হতে পারে, আবার কখনো কখনো 0.5 হতে পারে। আমরা দেখলাম না যে জেড এর মান যখন 1 হয় তখন এটা হয় আদর্শ, বাট জেড এর মান 1 বাদে কখনো 1 এর চাইতে ছোট হতে পারে, কখনো 1 এর চাইতে বড় হতে পারে। ছোট বড় যাই হোক সেটা হয় বাস্তব, তাই কি না? তো এই জেড এর মানটা যখন তোমার দেওয়া প্লাস হবে তখন আমরা তো মানটা কি পাবো? এটা যদি প্লাস 1.5 হয়, এখান থেকে -1 বাদ দিলে শুধু প্লাস মানে 0.5 পাবো। তার মানে এটা কি? প্লাস হয়েছে, তো সেটা ধনাত্মক বিচ্যুতি, আর মাইনাস হলে এটা হলো ঋণাত্মক বিচ্যুতি। যখন ধনাত্মক বিচ্যুতি হবে তখন কি হবে? এটা কম সংকোচনশীল হবে। কি হবে? কম সংকোচনশীল হবে। আর যখন এটা ঋণাত্মক বিচ্যুতি হবে, এটা কি হবে? এটা বেশি সংকোচনশীল হবে। তার মানে কি মনে রাখবা? যদি বিচ্যুতি প্লাস হয়, ধনাত্মক বিচ্যুতি, এটা কম সংকোচনশীল হবে। আর যদি বিচ্যুতি মাইনাস হয়, ঋণাত্মক বিচ্যুতি হয়, তখন এটা বেশি সংকোচনশীল হবে। এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা যে অনেক সময় আমাদের কি হয় বলতো ভাইয়া? অনেক সময় আমরা এই মান দিয়ে বের করতে পারি না। অনেক সময় কি হয়? আমাদের ওই যে আমাদের অণুগুলো দেওয়া থাকে, তাদের সংকেতগুলো দেওয়া থাকে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই অণুগুলার আণবিক ভরের ক্ষেত্রে দেখো, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি হবে। ধরো এখানের মধ্যে দেওয়া আছে কি তোমার হলো যে নাইট্রোজেন আর দেওয়া আছে অক্সিজেন। তো এই দুইটা গ্যাস দেওয়া আছে। এখন বললো যে কার বিচ্যুতি বেশি, আর কেউ কোনো ডাটা দেওয়া নেই। তার মানে তুমি দেখবা যে যার আণবিক ভরের মান বেশি, বিশেষ করে এমসিকিউতে আসবে এগুলো, যার আণবিক ভরের মানটা বেশি তার কি বলতো ভাই? যেহেতু অক্সিজেন আণবিক ভর বেশি, তার মানে কি গ্যাসের বিচ্যুতি কার বেশি হবে? অক্সিজেনের বেশি হবে। আরেকটা জিনিস দেখো, বিচ্যুতির মাত্রা মাঝে মাঝে প্রশ্ন হয় যে বিচ্যুতির মাত্রা কত। বিচ্যুতির মান যেটা আসবে তাকে জাস্ট মডুলাস করে দিবা। তার মানে বিচ্যুতির মাত্রা কখনো নেগেটিভ হতে পারবে না, অলওয়েজ সে পজিটিভ হবে। তার মানে বিচ্যুতির মাত্রা z-1 মডুলাস ইউজ করলে তুমি বিচ্যুতির মান বা বিচ্যুতির মাত্রা আমরা পেয়ে যাব। তো এই টাইপের একটা সিকিউ আমরা এখন নিব, যে দেখি বিচ্যুতি রিলেটেড আমাদের কোনো সিকিউ আমাদের হাতে আছে কিনা। ঠিক আছে, আমাদের হাতে আছে কিনা আমরা চলো একটু দেখি। ঠিক আছে, ওকে
ওকে, আচ্ছা, বিচ্যুতি রিলেটেড তোমার আমার এখানে কোনো সিকিউ রাখা হয়নি, কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেক সময় তোমরা কি বলো তো মাঝে মাঝে এরকম বিচ্যুতির মান দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে? তো আমি এরকম একটা প্রশ্ন খুঁজতেছিলাম, আমি তখনও পাই নাই, এখনও দেখলাম পাই নাই, ঠিক আছে? তো আশা করি যে তোমরা যখন বিচ্যুতির এই রিলেটেড সিকিউ একটা দুইটা দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে কি বলো তো ভাইয়া, যে তোমার হলো যে বিচ্যুতি কোন ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে? ওকে, আমি একটা সিকিউ পেয়ে গেছি, ঠিক আছে, একটা সিকিউ পেয়ে গেছি, আমি একটু এটাই নিচ্ছি। ধরো এইখানের মধ্যে কি হয়েছে একটু দেখো এখানে একটা জিজ্ঞাসা করছে যে বিচ্যুতির পরিমাণটা নির্ণয় করতে। এটা কোথায়, কত নম্বর প্রশ্ন? এটা হলো বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। তো প্রশ্নটায় বিভিন্ন ডাটা দেওয়া আছে, ডাটা দিয়ে বলতেছে যে তোমার হলো যে এই মিশ্রণের ক্ষেত্রে এখানের মধ্যে বিচ্যুতির মানটা কত। আচ্ছা, তাহলে তোমার বিচ্যুতির ক্ষেত্রে যেই ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে তোমাকে সব ডাটা দেওয়া আছে, জেড এর মানটা বের করা লাগবে। জেড এর মানটা বের করে তোমার বিচ্যুতির মানটা কত হবে বলো তো ভাইয়া? বিচ্যুতির মানটা হবে z-1। তো যেটা হবে সেটাই। এখন বিচ্যুতির মান যখন পজিটিভ হবে তখন তুমি বলে দিবে যে এটা কম সংকোচনশীল, যখন নেগেটিভ আসবে তখন এটা বলবো যে বেশি সংকোচনশীল। এরকম ভাবে আর কি এই জিনিসগুলো করতে হয়, ঠিক আছে? আশা করি যে বুঝতে পারছো। এইখানে আর আমি টেস্ট পেপারে অনেকগুলো প্রশ্ন ঘাটছি, আমি খুব বেশি আসলে এরকম মান রিলেটেড প্রশ্ন আসে নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রশ্ন কি হয়, ওই যে কখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই টাইপের প্রশ্নটাই সবচেয়ে বেশি দেয়, প্রেফার করে তারা, ঠিক আছে? এখন আরও একটা প্রশ্ন আছে, ওই যে আমি বললাম না যে অম্ল ক্ষারক মতবাদ থেকে আমাদের কয়েকটা জিনিস একটু দেখা লাগবে, ঠিক আছে? আমি পাইনি, দেখো আমি অলরেডি প্রায় অনেকগুলো প্রশ্ন চেক করছি। ওকে, এবার আসো ভাইয়া, আমরা যদি বিচ্যুতির কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যায়, আবার অনেক সময় কি হয়, আচ্ছা একটু অনেক সময় তোমরা এরকম পাবে গ্রাফ দিয়ে কিছু কোশ্চেন পাবে, ঠিক আছে? দেখো তো গ্রাফ দিয়ে কোনো কোশ্চেন আমাদের পাই কিনা। ওকে, দেখো এই যে দেখো ভাইয়া, গ্রাফ দিয়ে আমাদের কিছু প্রশ্ন পাইছি। এইরকম একটা প্রশ্ন যে রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, এই প্রশ্নটার মধ্যে দেখো এই যে দেখো এই গ্রাফটার দিকে আসো রাশে। এখন এরকম প্রশ্ন করে মাঝে মাঝে জিজ্ঞেস করে এই বিসিডি গ্যাসের কার বিচ্যুতির মান কত। এখন বিচ্যুতির মান কত বা বিসিডি গ্যাসের বিচ্যুতির এখানে যদি বিসিডি গ্যাসের তোমার কি দেওয়া থাকতো বলো তো ভাইয়া, আমরা যদি জানতে পারতাম এই গ্যাসগুলা কে কে, বলো তো ভাইয়া, বিতে কে আছে, সিতে কে আছে, ডিতে কে আছে, তখন আমরা কি করতে পারতাম বলো তো ভাইয়া? আমরা এইটুকু বলতে পারতাম যে তোমার হলো যে কি তোমার মধ্যে কি করতে পারতাম বলো তো ভাইয়া, তখন আমরা বিচ্যুতির ইয়াগুলো বলতে পারতাম যে কার বিচ্যুতি বেশি। তবে এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে এটা কি বলো তো ভাইয়া, এর জন্য বিচ্যুতির মান 1, তার মানে এটা হলো কি, এটা হলো আদর্শ গ্যাস, আর বাকি সব বিসিডি আছে বাস্তব গ্যাসে আছে। এখন দেখো ভাইয়া এইটা কি, এটা ধনাত্মক দিকে আছে না, 1 উপরের দিকে আছে না, তার মানে কি ডিটা কি বলো তো ভাইয়া? ডিটা হলো কি বাস্তব গ্যাস অবশ্যই, কিন্তু সেটার মানটা 1 এর চাইতে বড়। আমার কথা কি বুঝতে পারছো? আবার এগুলো দেখো নেগেটিভ সাইড থেকে উঠছে, সি এবং কি বলো তো ভাইয়া, সি এবং বি এগুলো নেগেটিভ সাইড থেকে উঠছে, তার মানে এদের মানটা অবশ্যই 1 এর চাইতে ছোট হইতে পারে। তার মানে কি এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যখন বিচ্যুতি, হয়তোবা বিচ্যুতির এখানে কারণ জিজ্ঞেস করছে, কারণ জিজ্ঞেস করলে তো ওই যে আমাদের সেম ঘটনা, তোমার হলো যে ওই যে তোমার হলো যে তাপমাত্রা এগুলো নিয়ে, আয়তন ত্রুটি, চাপ ত্রুটি এগুলো নিয়ে লিখতে পারবা। তবে এইখানের মধ্যে যদি তোমাকে এরকম প্রশ্ন করতো, এই যে দেখো আমরা তখন কি বলতে পারতাম, তখন আমরা বলতে পারতাম যে যেহেতু বিচ্যুতির মান ওইটা প্লাস, তার মানে ওইটা কম সংকোচনশীল, বিচ্যুতির মান মাইনাস, এটা বেশি সংকোচনশীল, এই জিনিসগুলো বলতে পারতাম। কখন প্লাস হয়েছে কখন মাইনাস হয়েছে এটা চিত্র দেখে আমরা বুঝতে পারতাম কিছুটা। তো এইভাবে আর কি আমাদের ম্যাথ বা কোশ্চেনগুলো যদি আসতো তাহলে, কিন্তু এটা আসে নাই ভাইয়া, ঠিক আছে? তো আশা করি যে বুঝতে পারছো। এখন আসো আমাদের যেই জিনিসটা আমি কি বলছিলাম যে আরেকটা টপিক আছে, সেটা কি, সেটা হলো যে অম্ল ও ক্ষারক এই জিনিসটা। তো অম্ল ও ক্ষারকের ক্ষেত্রে দুইটা প্রশ্ন হয়, আমি দুইটা প্রশ্নই তোমাদের জন্য রাখছি। দেখো এইখানের মধ্যে বলতেছে যে উদ্দীপকের গ্যাস দ্বয়কে, প্রথম প্রশ্ন দেখো এখানে, দেখো দুইটা প্রশ্নের পূর্বে একটু, উদ্দীপকের গ্যাস দ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়। এটা কোথায় আসছে? এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এবার আসো এখানে ভাইয়া, উদ্দীপকে কে কে ছিল একটু খেয়াল করে দেখো তো, উদ্দীপকের তোমার কে কে ছিল বলো তো ভাইয়া? উদ্দীপকের গ্যাস দ্বয়ের মধ্যে এ এবং বি ছিল, আর এ এবং বি এই দুইটা গ্যাসকে কে দেখো তো, উদ্দীপকের এ এবং বি, একটা হলো অ্যামোনিয়া আরটা হলো HCl গ্যাস, ঠিক আছে? তো অ্যামোনিয়া এই যৌগের প্রকৃতি হলো কি মানে ক্ষারীয়, আর আমাদের কি বলতো ভাইয়া, আমাদের HCl যৌগের প্রকৃতি কি অম্লীয়। তো এই জিনিসটা এই যে দেখো আমাদের কোন অনুসারে ব্যাখ্যা করা হলো, দেখো তো ব্রনস্টেড-লাউরির অনুসারে ব্যাখ্যা করলে কি হয়, অম্ল হলো এমন একটা যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। এবং দেখো ভাইয়া এখানের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবো যে HCl কি একটা অম্ল, কারণ এটি অপর
লুইয়াকে ক্ষারককে একটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তার মানে কি বলতো ভাইয়া, অ্যামোনিয়া এবং HCl এর মধ্যে কে একটা আয়ন দান করতে পারবে? অবশ্যই কি এই যে হাইড্রোজেন একটা ছেড়ে দিতে পারবে, তাহলে হাইড্রোজেন ছেড়ে দিয়ে কি হবে বলতো? ক্লোরাইড হবে। আর এখানের মধ্যে কি হবে? পানি H3O+ হয়ে যাবে। পানিটা কিসে কনভার্ট হবে? H3O+ এ কনভার্ট হবে। তখন অম্ল কি হয়ে যাবে? অম্ল হলো HCl আর H2O হলো ক্ষারক। আর এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে হইলো যে কি বলতো ভাইয়া, দেখো অপরদিকে ক্ষারক হলো এমন একটা যৌগ বা আয়ন যা অম্ল থেকে একটা প্রোটন গ্রহণ করে। তার মানে HCl যেই হাইড্রোজেনটা ছাড়বে, এখন অ্যামোনিয়া সেটা গ্রহণ করবে, গ্রহণ করে NH4+ হচ্ছে, আর এটা Cl- হচ্ছে। তার মানে অম্ল ক্ষারক। তার মানে কি আমরা জাস্ট বন্ডসের লাউরির মতবাদটা পড়বো, আর লুইস অ্যাসিডের যে মতবাদটা আছে এটা একটু দেখবো। আমি জাস্ট তোমাকে অ্যান্সার সহ দিয়ে রাখছি, ওইটার গ এর অ্যান্সার এইটা। আর এইবার দেখো পরের প্রশ্নটা, দেখো এইটার ঘতে আসো। বলছে যে উদ্দীপকের যৌগ দুটি অ্যামোনিয়া এবং HCl একটা লুইস ক্ষারক হিসাবে কাজ করলেও অপরটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না কেন? মানে একটা লুইস ক্ষার হিসাবে কাজ করলে একটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না কেন? এগুলো সবগুলোর ব্যাখ্যা আমি সুন্দর করে এই যে এখানে দিয়ে রাখছি, তোমরা জাস্ট একটু এই জিনিসটা পড়লে বুঝতে পারবা। তো এটা কোনো মানে জাস্ট একবার রিডিং দিলে হবে এই দুইটা জিনিস। আর কি কি কথা বলছিলাম বলতো ভাইয়া? আরেকটা জিনিসের কথা আমি বলছিলাম, এই যে DO, BOD এবং COD, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে? এই জিনিসগুলো সুন্দর করে ক খ এর জন্য গুছিয়ে পড়তে হবে, এবং মান যেগুলো আছে আমাদের একটু কষ্ট করে হলেও আমাদের যে একদম স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। তবে এখানে WHO, তারপরে যে বাংলাদেশের ক্ষেত্রে কত, এই টাইপের মানগুলো অনেক সময় আমাদের কি হয় বলতো ভাইয়া, পরীক্ষার মধ্যে চলে আসে। তো আমরা চেষ্টা করব যে কি এই টাইপের মানগুলোকে একটু কষ্ট হলেও আমাদেরকে এই মানগুলো একটু আয়ত্তে রাখার জন্য, তাহলেই হবে। আশা করব যে এটা খুব বেশি কঠিন কাজ হবে না। তোমরা জাস্ট এই পাঠটুকু পড়লে, এই যে দেখো আমাদের কি মোটামুটি আদর্শ বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তারপরে আমাদের এখানের মধ্যে বিচ্যুত যে জিনিসগুলা, তারপরে হলো যে আমরা দেখছিলাম যে বিশেষ করে সংকোচনশীল গুণাঙ্কের মানটা Z এর মানের উপর আমাদের দেখলাম যে কোনটা বাস্তব কোনটা আদর্শ, তারপর বিচ্যুতি, তারপর হচ্ছে বিচ্যুতির মাত্রা, তারপরে আমরা দেখছিলাম কি শেষে ব্রনস্টেইন লাউরি মতবাদ এবং লুইস অ্যাসিড মতবাদ। এই কয়েকটা জিনিস আমাদের দেখলেই হবে। এই হলো আমাদের পরিবেশ রসায়নের পার্ট 2, খুবই ছোট্ট একটা পার্ট, এই জন্যই আমি আসলে ওই পার্ট 2 সাথে পড়াই দিতে পারতাম। তবে আমার কাছে মনে হচ্ছিল পার্ট 2টা দিলে তোমরা ওই পার্ট 1টা শেষ করার আগে তারপর পার্ট 2টা গুছিয়ে নিতে পারবে। তো আশা করি যে বুঝতে পারছো। আশা করি যে এইটুকু পড়বা। এখানে যেইটুকু আমি এই যে তোমরা হয়তোবা ক্লাসের স্লাইড পেয়ে যাবে, যেইটুকু বলছে এইটুকু কমপ্লিট করো, আর তেমন কিচ্ছু লাগবে না। আর ঠান্ডা মাথায় এখন করতে হবে, সব কিছু গুছানো লাগবে, এলোমেলো করে গুছানো যাবে না ভাইয়া। এখন এলোমেলো করে গুছালে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে, ঠিক আছে? এখন সব ঠান্ডা মাথায় সব কিছু সুন্দর করে গুছাতে হবে, ঠিক আছে? এলোমেলো করে রাখলে তোমার কিন্তু কিচ্ছু গুছানো হবে না, কারণ 2-3 দিন ধরে অ্যাটলিস্ট বাংলা তোমার পড়া লাগবে, ঠিক আছে? তো এর আগে এই যে আর 2 দিন আছে সময়, এই 2 দিনে তোমাকে সব কিছু গুছাই নিতে হবে। যদি এখনও তোমার গুছাতে অসুবিধা হয়, আমার এই কেমিস্ট্রি যে প্লেলিস্টটা দেখো। মানে তোমরা যারা পড়োনি ভাইয়া এতদিন, এবং যারা এলোমেলো পড়তেছো, অগোছালো হয়ে আসো, তাদের জন্য আমার ধারণা এই ক্লাসগুলো সর্বোচ্চ তোমাকে হেল্প করতেছে। এবং তোমরা এই প্লেলিস্টটা শেষ করলে তোমার ফুল কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্স ম্যাথের কয়েকটা চ্যাপ্টার আমি ফ্রিতে রাখা হয়েছে, ওগুলোর পাশাপাশি আমি বলবো যে টপ 30 সিকিউ সিরিজে যদি সম্ভব হয় তোমরা যুক্ত থাকতে পারো। ওইখানের মধ্যে জাস্ট 300 টাকা দিয়ে তোমরা যুক্ত হতে পারো। ফিজিক্সে 300 আর ম্যাথে 300। ওইখান থেকে তুমি মোটামুটি ফিজিক্স মানে সর্বনিম্ন সময়ের মধ্যে যদি কিচ্ছু নাও পড়ে থাকো, তোমার কি হবে, ফাউন্ডেশনটা তুমি মোটামুটি সব গুছিয়ে নিতে পারবে। তোমার A+ পাওয়ার জন্য যতটুকু দরকার, যেভাবে দরকার, আমরা ওইভাবে গুছিয়ে দিচ্ছি। আর তোমার হলো যে বায়োলজির ক্ষেত্রে দেখবা যে আমার বায়োলজি প্লেলিস্টে গেলে তুমি দেখবা যে আমাদের চিত্রের ক্লাস আছে, তারপর হলো যে আমাদের ফার্স্ট পেপারের জন্য আমাদের একটা ওয়ান শট সিকিউ ক্লাস হয়েছে, সেকেন্ড পেপারের জন্য ক্লাস হয়েছে। আর পরীক্ষার মাঝের গ্যাপগুলোতে তো ওইটার জন্য তো প্রস্তুতি আলাদা থাকবে আমাদের। আমরা তো তোমাদের জন্য সব গুছাচ্ছি। আপাতত পরীক্ষার আগ মুহূর্তে যা গোছানো এগুলো করে ফেলো এখান থেকে। তো সবাই ভালো থাকো। আর যারা এখনো মানে এই জিনিসটা আমি সবসময় বলবো যে মনে হচ্ছে যে মানে এমন সময় থাকে না যে যত পরীক্ষায় গুণী আসে ডিপ্রেশন, তো এখনো মনে হচ্ছে যে না ভাইয়া আমি হয়তো বা আমার দ্বারা হবে না। ভাইয়া তুমি জাস্ট শুরু করে দাও, এখন থেকে শুরু করো। কি পড়তেছো না পড়তেছো সেটা না, জাস্ট গুছিয়ে একটু পড়ো। আর পাশাপাশি তোমার পরীক্ষার মাঝে যে গ্যাপটা ওইখানে সর্বোচ্চটুকু দাও। আর পরীক্ষার গ্যাপটাকে ভালো মতো ইউটিলাইজ করা লাগবে। কারণ কি, কেন ইউটিলাইজ করা লাগবে এটা বলতেছে, দেখবা অনেক সময় একটা পরীক্ষার মাঝে গ্যাপ দিছে 6 দিন, আর একটা পরীক্ষার মাঝে গ্যাপ দিছে 1 দিন। ওই 6 দিন আর 1 দিন কিন্তু তোমার জন্য খুবই কঠিন, বুঝতে পারতেছো? 6 দিন এবং 1 দিন তোমাকে কিন্তু ব্যালেন্স করা লাগবে। তো এই জিনিসগুলো আমরাই প্ল্যানিং শিখাই দিব ইনশাল্লাহ, ওইটা নিয়ে কোনো ভয়
হয় নাই। তো আপাতত তোমরা সব কিছু গুছিয়ে নাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর দ্রুত দ্রুত আমাদেরকে 50কে বানিয়ে দাও, এবং তোমাদের ভালোবাসা যত বেশি পাবো আমরা তত ভালো ভালো কন্টেন্ট উপহার দিব ইনশাল্লাহ। শুধু এইখানে না, আমাদের অ্যাডমিশনে তোমাদের জন্য একটা বড় প্ল্যানিং নিয়ে আমাদের আগানো হচ্ছে, একটা বড় টিচার প্যানেলকে তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। সবাই অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।